অব্যক্ত প্রেমাসুখ। আদ্রিতা নিশি। পর্ব 11 থেকে 20। ফাবিহা চক্ষুযুগল ছোট ছোট করে তার পাশে বসে থাকা সাদা নীল সংমিশ্রণে 3 পিস পরিহিত মিরাতের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। মিরাত ফাবিহার এমন চাহনিতে অস্বস্তি বোধ করছে। নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে। সুরমা বেগম টেবিলে খাবার এনে রাখছেন। তাকে সাহায্য করছে রহিমা নামের 24-25 বছরের এক রমণী। রহিমা সব খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখল। সে প্লেটে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে উঠল। আহিয়াদ সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। সামনে তাকাতেই ডাইনিং টেবিলে সবাইকে বসে থাকতে দেখতে পেল। আহিয়াদ এদিক ওদিক না তাকিয়ে সরাসরি এসে সুরমা বেগমের পাশের চেয়ারটায় বসে পড়ল। ফাবিহাকে মিরাতের দিকে অদ্ভুত চোখে তাকাতে দেখে ভ্রুযুগল কুঁচকে গেল তার। মিরাত অস্বস্তি নিয়ে আহিয়াদের পানে তাকায়। চোখে বিরাজ করছে অস্বস্তি ভাব। তা বুঝতে সময় নিল না মানবটি। আহিয়াদ ফাবিহাকে উদ্দেশ্য করে ভ্রু যুগল কুঁচকে শুধালো, ফাবিহা এমন করে মিরাতের দিকে তাকিয়ে কি দেখছিস? ফাবিহা সন্দিহান দৃষ্টিতে আহিয়াদের দিকে তাকায়। মুখ গম্ভীর করে সে বলে ওঠে, ভাইয়া এত সুন্দর মেয়েটাকে কোথায় পেলে বলো তো? আহিয়াদ না বুঝে বলল, মানে? ফাবিহা বিদ্রুপের স্বরে বলল, আসলে ওই যে খোরার মতো চুলোয়ারি জেনি না ফেনি তাকে তো বেশ কয়েকবার আমাদের বাড়িতে নিয়ে এসেছ। তখন ওই খোরার চুলোয়ারিকে দেখে মোটেও পছন্দ হতো না, ভাবতাম আমার হ্যান্ডসাম ভাইয়ের কপালে নামি জেনি না ঝুলে বসে। আজ এত সুন্দর একটা মেয়েকে বাড়ি নিয়ে আসলে তাই আর কি অবাক হয়েছে। আহিয়াদ সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, জেনির সাথে তালহা ও যে আসতো সেটা তোর চোখে পড়েনি? আমার ফ্রেন্ড হিসেবে এসেছে তারা। এতে জেনিকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? কাম অন ভাইয়া, তুমি জানো আমি কেন এসব বলছি। আচ্ছা বাদ দাও, এবার বলো এই বিউটিফুল আপুটাকে তুমি কোথায় পেলে? মাকে জিজ্ঞেস করলাম কিন্তু বলল না। বলেছে তোমার থেকে জেনে নিতে। রহিমা সকলের প্লেটে খাবার পরিবেশন করে 4 জনকে দিয়ে দিল। সুরমা বেগম রহিমাকে ইশারা করলেন তাদের সাথে খেতে বসতে। রহিমা মালকিনের কথা মেনে প্লেটে খাবার নিয়ে বসল একটা চেয়ারে। আহিয়াদ ভাতের প্লেটে খাবার নাড়তে নাড়তে বলে উঠল, মায়ের ফ্রেন্ডের মেয়ে। নানাজানের বাড়ির পাশেই মিরাতের বাড়ি। ফাবিহা উচ্চস্বরে উৎকণ্ঠিত কণ্ঠে বলে উঠল, ওই যে আফিয়া আন্টির মেয়ে, যার কথা মা আমাদের গল্প করেছিল। আহিয়াদ খেতে খেতে গম্ভীর কণ্ঠে বলল, হুমুম। ফাবিহা ভাইয়ের দিকে তাকিয়ে ভাবুক স্বরে বলে উঠল, কিন্তু আফিয়া আন্টির মেয়ের নাম তো আছা শুনেছিলাম। আহিয়াদ পানি খেয়ে গ্লাসটা টেবিলে রেখে বলল, মিরাতুল আছা পুরো নাম। ফাবিহা এক গাল হেসে মিরাতকে বলল, তুমি দেখতেও জোস, তোমার নামটা জোস তো। আই লাইক ইট। মিরাত প্রত্যুত্তরে হাসল শুধু। সে বুঝল ফাবিহা চঞ্চল ধাঁচের। সহজে মানুষকে আপন করে নিতে জানে। মেয়েটার মন যে স্বচ্ছ তা বুঝতে বাকি নেই মিরাতের। কত সুন্দর অচেনা একটা মেয়ের সাথে নির্দ্বিধায় কথা বলে চলেছে। সুরমা বেগম মেয়ের প্রতি বিরক্তি প্রকাশ করে বললেন, আহ ফাবিহা, খাওয়ার সময় কথা বলা ব্যাড ম্যানার্স। দ্রুত খাওয়া কমপ্লিট করো। ফাবিহা মায়ের দিকে তাকিয়ে মুখ ভার করে বলল, ঠিক আছে। সুরমা বেগম এতক্ষণে খেয়াল করলেন মিরাত অন্যমনস্ক হয়ে ভাত নেড়ে চলেছে। খাবার কোনো ইচ্ছে নেই। তিনি বললেন, মিরাত খাচ্ছ না কেন? মিরাত চমকে যায়। নিজেকে ধাতস্থ করে বলে, এই তো খাচ্ছি। মিরাত কোনো মতো ভাত মাখিয়ে এক লোকমা ভাত মুখে দিল। সুরমা বেগম বললেন, নিজের বাড়ি মনে করো এটা। এত লজ্জা পেতে হবে না। মিরাত ভাত চিবুতে চিবুতে মিনমিনে কণ্ঠে উত্তর দিল, ঠিক আছে। আহিয়াদ বাঁকা চোখে মিরাতের দিকে তাকালো একবার। মায়ের কথা শুনে মনে মনে বলল, নিজের বাড়ি মনে করবে কেন, নিজের বাড়িতেই তো আছে। এখন শুধু সকলকে বিয়ের কথা জানানো বাকি। আরে মিরাত আপু, তুমি এত চুপচাপ আছে কেন বলো তো? দেখে মনে হচ্ছে কারো বিরহে নীরব হয়ে গেছ। আমি কখন থেকে কথা বলে যাচ্ছি একা একা। সুরমা বেগম ফাবিহার সাথে মিরাতের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। মিরাত আর ফাবিহা বেশ খানিকটা সময় ধরে ফাবিহার রুমের বেকনিতে বসে আছে। ফাবিহা এটা ওটা বললেও মীরা নিশ্চুপ, মনমরা হয়ে বাহিরের নীল আকাশে অপলক চেয়ে আছে। দেখে মনে হচ্ছে আকাশের কোনো গোপন রহস্য উদ্ঘাটন করতে মগ্ন। মিরাত ফাবিহার বিষণ্ণ স্বর শুনে ফাবিহার দিকে তাকায়। ফাবিহা গোমরা মুখ করে তার দিকেই তাকিয়ে আছে। চোখ মুখে উৎকণ্ঠার তীব্র ছাপ স্পষ্ট। মিরাত আমতা আমতা করে বলল, আসলে নতুন জায়গায় এসেছি তাই একটু চুপচাপ আছি। ফাবিহা ওষ্ঠ এলিয়ে হেসে বলল, তুমি তো দেখছি আমার মতোই। আমিও অপরিচিত কোথাও গেলে চুপচাপ থাকি। তুমি কোন ক্লাসে পড়ো আপু? মিরাত স্বাভাবিকভাবে উত্তর দেয়, অনার্স সেকেন্ড ইয়ার। ফাবিহা উজ্জ্বল কণ্ঠে বলে উঠল, তুমি আমার 1 বছরের বড়।
যাই হোক, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন ভাবছি আগে কেন তোমার সাথে পরিচয় হলো না। মিরাত সুমিষ্ট স্বরে বলল, তোমার নানাজানের বাসায় গেলেই আমার সাথে পরিচয় হয়ে যেত আগেই। ফাবিহা মুখ গোমরা করে বলল, অনেক বছর আগে গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। নানাজান সহ সকলে ভীষণ মিস করি। ঈদের ছুটি পেলে সকলে আমাদের সাথে দেখা করতে আসে। জানো, মিষ্টি আপুকে ভীষণ মিস করি। মিষ্টি আপুকে? আরু, হুমুম, তাকে কেন নিয়ে হেলে না বলো তো? মিরাতের মন বিষণ্ণতায় নিমজ্জিত হয়ে গেল। মায়ের কথা তার মনে পাথরের মতো ভারী হয়ে উঠেছে। আজ থেকে মায়ের কাছে থাকার সুযোগ নেই এবং পুনরায় কখন দেখা হবে তাও অনিশ্চিত। দাদাজান, চাচা, চাচি এবং আরও কেউ গভীরভাবে মিস করছে। এসব চিন্তায় তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। চোখের কোণে অশ্রু জমে ওঠে। সেই অশ্রু লুকানোর চেষ্টা করতে গিয়ে ফাবিহার অগোচরে নিঃশব্দে তা মুছে ফেলল। ফাবিহা মিরাতের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, জেনি আপুকে চেনো? মিরাত অশ্রু নরম হাতের উল্টো পিঠে মুছে স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ, চিনি উনাকে। ফাবিহা সাবধান করে বলল, শোনো, ওই জেনি পেতনির থেকে দূরে দূরে থাকবে। মিরাত কৌতূহলবশত বলল, কেন? ফাবিহা একটু বিরক্তির সহিত বলল, কয়েকদিন থাকো, বুঝতে পারবে। এখনই বলে ফেলো। রাতে বলবো। চলো ছাদে যাই। ঠিক আছে, চলো। গোধূলি বিকেল হলো দিনের সেই বিশেষ সময় যখন সূর্যরশ্মি ম্রিয়মান হতে শুরু করে। আকাশের নরম সোনালি আভা ছড়িয়ে পড়ে। এই সময়টাতে আকাশের রং বদলে যেতে থাকে। একদিকে সূর্য অস্তমিত হওয়ার আগে আকাশ হয়ে ওঠে লাল, গোলাপি ও কমলা রঙের। প্রকৃতির এই স্নিগ্ধ পরিবর্তনের মধ্যে এক ধরনের নীরবতা বিরাজ করে। পাখিরা ফিরতে শুরু করে তাদের বাসায়। বাতাসে থাকে স্নিগ্ধতার পরশ। গোধূলির সময় মাটির উপর ছড়িয়ে থাকা সূর্যের কিরণগুলো সবকিছুকে একদম নতুনভাবে উজ্জ্বল করে তুলেছে। প্রকৃতি মনে হচ্ছে তার সৌন্দর্য নতুন করে উদযাপন করছে। এই সময়টিতে প্রকৃতির এই রোমাঞ্চকর পরিবর্তন মানুষের মনের গভীরে অদ্ভুত প্রশান্তি ও সুখের অনুভূতি এনে দেয়। মীরা তার ফাবিহা খোলা আকাশের নিচে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। দুজনে নিশ্চুপ হয়ে বিকেল বিলাস করতে ব্যস্ত। মীরাতের দৃষ্টি দূরের উঁচু উঁচু অট্টালিকার দিকে। শহরের ব্যস্ত জীবন, দালান কোঠা, আধুনিক জীবন ব্যবস্থা সবকিছুই গ্রামীণ জীবন থেকে সম্পূর্ণ আলাদা। মীরাত দৃষ্টি ফিরিয়ে ছাদ দেখতে থাকে। ছাদের এক কোণায় বেশ কয়েক রকমের ফুলের গাছের সমাহার। এখনো ফুল ফোটেনি সেখানে। ছাদের একপাশে একটা রুম। অবস্থানরত রুমটি বদ্ধ পরিবেশের মধ্যে অবস্থিত, যা গোপনীয়তা, নিঃসঙ্গতার অনুভূতি তৈরি করেছে বলে মনে হলো মীরাতের কাছে। ঘরটির চারপাশে রয়েছে গাছের সমারোহ। ফাবিহা হঠাৎই বলে উঠল, মীরাত আপু, সন্ধ্যা হয়ে গেছে, চলো নিচে যাই। মীরাত চমকে যায়। দৃষ্টি ফিরিয়ে খেয়াল করে অন্ধকার হয়ে এসেছে। চারিদিকে আবছা আবছা লাগছে। সামনে দাঁড়ানো ফাবিহাকে সে স্পষ্ট দেখতে পাচ্ছে না। সে বলে, ঠিক আছে চলো। ফাবিহা হাঁটতে থাকে নিচে যাওয়ার জন্য। মীরাত তার সাথে যেতে থাকে। মীরাত কৌতূহলবশত জিজ্ঞেস করল, ফাবিহা, ছাদের কোনায় রুমটা কার? ফাবিহা রহস্যময়ী হাসি হেসে বলে উঠল, ওটা সিক্রেট। আস্তে ধীরে জানতে পারবে। মীরাতের মুখ ভার হয়ে যায়। সে আর না এগিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ল। ফাবিহা ইতোমধ্যে রওনা দিয়ে দিয়েছে রুমের দিকে। মীরাত আশপাশের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করল, কিন্তু সেখানে কোনো প্রাণী বা মানুষের অস্তিত্ব খুঁজে পেল না। নিশ্চিত হয়ে সাহস সঞ্চার করে সে রুমটির দিকে এগিয়ে গেল। দরজার ঠিক সামনের স্থানে দাঁড়িয়ে সে চোখ মেলে দেখল দরজার পাশের দেয়ালে। সেখানে একটি নেম প্লেটে অদ্ভুত ভাষায় জীবান নোহা লেখা। লেখা দেখে মীরাতের কপালে কুচকানো দাগ পড়ল। তার কৌতূহল তীব্র হয়ে উঠল। মনে হলো, হয়তো বছর খানেক আগে কেউ এই রুমটির পরিকল্পনা করে গড়ে তুলেছে, আর সে সেই সৃষ্টির অমীমাংসিত রহস্যের সামনে দাঁড়িয়ে আছে। মীরাত তার হাত দিয়ে দেওয়ালের নেম প্লেটটি ছুঁয়ে দিল। হঠাৎই অজান্স শক্তি তার হাতটি চেপে ধরল। মীরাত তৎক্ষণাৎ ঘাবড়ে গেল। তার শরীরের ভেতরে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। ভয়ে তার চোখ বড় হয়ে উঠল। সে দ্রুত পেছনের দিকে তাকালো আতঙ্কিত দৃষ্টিতে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষের মুখভরা ছায়ায় অন্ধকার, কোনো সুস্পষ্ট পরিচয় পাওয়া যাচ্ছিল না। মীরাতের হৃৎপিণ্ড দ্রুত বিট করতে লাগল। মীরাত ভয়া ও গলায় বলে উঠল, কে আপনি? তার গলা যেন শুকিয়ে গেছে, কণ্ঠস্বর ভীতিভরে কেঁপে উঠছে। ব্যক্তিটি ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। তার মুখের অঙ্গভঙ্গি, চেহারা পুরোপুরি অন্ধকারে ঢাকা থাকায় মীরাত কোনো মুখাবয়ব দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। ধীরে ধীরে পরিচিত কণ্ঠ শোনা গেল, মীরাত। মীরাত সামনে আহিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত ছেড়ে বাঁচল।
ভয় অনেকটা কমে এসেছে। সে নিজেকে শান্ত করে নিল। আহিয়াদ ইতোমধ্যে ছাদের লাইট জ্বালিয়ে দিয়েছে। মিরাতের মুখশ্রী দেখে বুঝতে পেরেছ, তার হঠাৎ আগমনে হয়তো ভয় পেয়ে গেছে। আহিয়াদ মিরাতকে উদ্দেশ্য করে বলল, ভয় পেয়েছ? মিরাত ভয়া ও তো ভাব কাটিয়ে নিজেকে সামলে বলল, ভয় পেয়েছিলাম। এখন ঠিক আছি। আহিয়াদ সন্দিহান কণ্ঠে বলল, এখানে কি করছো একা একা? মিরাত সরল কণ্ঠে উত্তর দিল, ফাবিহার সাথে এসেছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, নিচে যাও। মিরাত আহিয়াদের কথা মান্য করে নিচে যেতে গিয়েও থেমে গেল। সে পিছু ফিরে আহিয়াদের দিকে তাকালো। আহিয়াদ তখনও মিরাতের দিকে তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হয়ে যায়। মিরাত আজ দৃষ্টি সরালো না। সে ওইভাবেই বলল, আপনি নিচে যাবেন না? দুজনে একসাথে যাই। আহিয়াদের দৃষ্টি শান্ত হয়ে এলো। মিরাতের কণ্ঠ হতে নির্গত কথায় অধিকারের আভাস পেল বোধ হয়। সে বলল, এখনই যেতে হবে। মিরাত নির্বাক ও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল কোনো নির্বোধের মতো। আহিয়াদের কথার তাৎপর্য তার মস্তিষ্কে স্পষ্ট হতে পারেনি। সে ভাবনার মধ্যে ডুবে ছিল যে হঠাৎ করে আহিয়াদের বলা কথা সে বুঝতে পারল না। আহিয়াদ আবারও বলে উঠল, বউ যখন চাইছে তাহলে একসাথেই যাওয়া যায়। মিরাত বউ শব্দটি কানে আসতেই অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করে ফেলল। তার শিরা উপশিরায় অজানা শিহরণ থেয়ে আসছে। সে অবিশ্বাসের চোখে আহিয়াদের দিকে তাকালো। মনে হচ্ছে তার কান ভুল কিছু শুনেছে। ঘটনাটি তার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। আপনি আমাকে বউ বলে ডাকলেন? মিরাতের কণ্ঠস্বরে বিস্ময়ের গভীর রেখা বিরাজ করছে। তার মুখাবয়বে অবিশ্বাস ফুটে উঠেছে। এই অপ্রত্যাশিত শব্দটি তার ধারণার বাইরে ছিল। বউ শব্দটি শুনে তার চেতনায় অব্যক্ত বিস্ময়ের ঢেউ উঠল। আহিয়াদ দৃঢ় আর শান্ত কণ্ঠে বলল, তাহলে আমি কি ডাকব? আমরা তো প্রেমিক প্রেমিকা নই যে আদরের নামে নিকনেমে একে অপরকে ডাকব। তুমি আমার স্ত্রী, আমার ওয়াইফ। তাই বউ বলে তোমাকে সম্বোধন করাটাই স্বাভাবিক। মিরাতের কণ্ঠে সুকৌশলে চাপা অভিমান ও বিষাদের কণ্ঠে বলে উঠল, আপনি তো আমায় আপনার মায়ের সামনে আপনার ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেননি। আহিয়াদ চপল মেজাজে বাঁকা হেসে বলল, এত দ্রুত বলে কি হবে? আর কিছুদিন যাক, তারপর বলবো। মিরাত ক্ষুব্ধ ও হতাশায় জর্জরিত হয়ে তীব্র স্বরে বলল, তাহলে আমায় এই বাড়িতে কেন এনেছেন? ওহো, বুঝেছি, শুধু দায়িত্ব পালন করার জন্য। আমি আপনার করুণার পাত্রী হয়ে থাকতে চাই না। আহিয়াদ পরমুহূর্তে হাসি বজায় রেখে বলল, আমার অর্ধাঙ্গিনী হয়ে থাকো। মিরাত কথার মর্ম না বুঝে তিরিক্ষি মেজাজে বলল, আপনি কি চাইছেন বলুন তো? গোপনে সম্পর্ক কন্টিনিউ করবেন? সরি বাট নট সরি মি আহিয়াদ সীমান্ত, আমি এমন লুকোচুরির সম্পর্ক কন্টিনিউ করতে চাই না। দরকার পড়লে আপনার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিব। আহিয়াদের চোয়াল শক্ত হয়ে এলো। সে রুর গলায় বলল, বিয়েটা কোনো পুতুল খেলা নয়। তুমি বোধহয় ভুলে যাচ্ছ দুজনের সম্মতিতে বিয়ে হয়েছে। আর এখন এমন উল্টোপাল্টা বকছ। মিরাত নিজেকে স্বাভাবিক করার প্রয়াস চালালো। সে গমগমে কণ্ঠে বলল, বিয়ের সেই রাতে বলা দায়িত্ব শব্দটা আমার পক্ষে বিধে আছে আহিয়াদ। আপনি বলেছিলেন আমায় বিয়ে করেছেন শুধু দায়িত্ব পালনের জন্য। আপনি যদি চান বিয়েটা গোপন রাখতে তাহলে তাই করুন। সময় মতো না হয় আমায় মুক্তি দিয়ে দিলেন। আহিয়াদের দৃষ্টি মিরাতের দিকে স্থির হয়ে রইল অনমনীয় অগ্নিমূর্তির মতো। মিরাতের চোখের তীক্ষ্ণতা ও কঠোরতা স্পষ্টভাবে প্রকাশ করছে। মেয়েটি দায়িত্ব শব্দের দ্বারা কতটা কষ্ট পেয়েছে তা আহিয়াদ বুঝল। আহিয়াদ শান্ত কণ্ঠে শুধালো, তুমি কি আমায় অর্ধাঙ্গ রূপে মন থেকে মেনে নিতে পেরেছ? আহিয়াদের শান্ত স্বর মিরাতের কর্ণে অদৃশ্য ধাক্কা পৌঁছে দিল। তার বুকের ভেতর হিমশীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। সে আহিয়াদের তীক্ষ্ণ চক্ষুযুগলে তাকালো, যেখানে গভীর চাহনির মাধ্যমে অব্যক্ত কথার বহর প্রকাশ পাচ্ছে। মীরা দুই চোখের ভাষা ধরতে পারল না। তার চোখের সামনে ধাঁধার মতো উন্মোচিত হয়ে গেল। সে কি সত্যি আহিয়াদকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পেরেছে? মনে হচ্ছিল কোনো জটিল ধাঁধার উত্তর খুঁজতে গিয়ে সে দিশাহীন হয়ে পড়ছে। কেন এই প্রশ্ন এত কঠিন হয়ে উঠছে তা তার মনে অন্ধকার দৃষ্টান্তের মতো গেঁথে গেছে। আহিয়াদ সুনিশ্চিত হয়ে গভীর ধৈর্য নিয়ে বলল, জানি এই উত্তর তোমার কাছে নেই। মন দিয়ে খুঁজো প্রশ্নের উত্তর। যেদিন উত্তর খুঁজে পাবে সেদিন আমায় বলো। মিরাত এখন অনুভব করল সে আহিয়াদকে হয়তো প্রয়োজনের চেয়ে বেশি বলেছে। তার মনে যখন আহিয়াদ সম্পর্কে সংশয় বিদ্যমান, এই দোটানায় সে কিভাবে এই সংসারে নিজেকে জড়িয়ে ফেলবে। মনের গহীনে অনুতাপ করে করে চলছিল। সে উপলব্ধি করল তার ব্যবহৃত ভাষা এবং আচরণ যথাযথ ছিল না। বাজে ব্যবহার করা উচিত হয়নি।
এই অনুশোচনায় ভেতর ভেতর পুড়তে লাগলো সে। মিরাত অনুতপ্তের স্বরে বলে উঠল, আমি দুঃখিত। আপনাকে এতগুলো কথা ঠিক হয়নি। আহিয়াদ মিরাতের কথার পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে বলল, নিচে চলো। মিরাত তো চোখে আহিয়াদের দিকে তাকালো। আহিয়াদ আর দাঁড়িয়ে রইল না। সে নিচে যাওয়ার জন্য রওনা দিল। মিরাত ও মনখা রাগ করে আহিয়াদের পিছু নিল। গভীর রাতের নিস্তব্ধতা মিরাতের মনকে অবসন্ন করে রেখেছে। ফাবিহা তার পাশের বিছানায় গভীর ঘুমে লিপ্ত হলেও মিরাতের চোখে ঘুম নেই। সন্ধ্যার আহিয়াদের সাথে ঘটে যাওয়া কলহের চিন্তা তার মনের উপর অন্ধকার চেপে ধরেছে। আহিয়াদ যে আসলে খারাপ নয়, তবুও কেন এমন আচরণ করল সে? মিরাতের মনে ঘুরপাক খাচ্ছে, আহিয়াদের প্রকাশিত রাগের পেছনে কি কোনো গভীর কারণ লুকিয়ে আছে? সকলের সামনে তাকে বউ হিসেবে পরিচয় না দেওয়ার কারণে কি আহিয়াদ প্রতি সে মনে মনে ক্ষুব্ধ? মিরাতের চিন্তায় তীব্র যন্ত্রণা হচ্ছে মাথায়। গলা শুকিয়ে আসছে। বালিশের পাশের রাখা ফোনটি হাতে নিয়ে সে দেখে নিল 3:10। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দুর্বোধ্য মনোভাব নিয়ে বিছানা থেকে উঠে পড়ল। ছোট টেবিলের উপর পানির বোতল নেই। অন্ধকার পরিবেশে ধীর পায়ে রুমের দরজা খুলে রান্নাঘরের দিকে রওনা হলো। পুরো ফ্ল্যাট জুড়ে গাঢ় নীরবতা বিরাজ করছে, কেমন গা ছমছমে পরিবেশ। ফোনের দুর্বল আলোতেই ভয় অনুভব করছে সে। ডাইনিং প্লেসে পৌঁছে ফ্রিজ খুলে পানির বোতল বের করল। পানি খেয়ে তৃষ্ণা মেটালো। বোতলটি আবার ঠিকভাবে ফ্রিজে রেখে দিল। তারপর ফাবিহার রুমের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হলো। ফাবিহার রুমে পৌঁছানোর আগে তাকে দুটি রুম পার করতে হয়। প্রথম রুমটি আজ খোলা। সেটা কার রুম জানা নেই, দ্বিতীয়টি তালাবদ্ধ, আর তৃতীয়টি ফাবিহার রুম। অপর দিকে আরও দুটি রুম রয়েছে। একটি সুরমা বেগমের আর অন্যটি সম্ভবত আহিয়াদের। প্রথম রুমের পাশে পৌঁছানোর সাথে সাথে হঠাৎ করে দরজা খুলে কেউ একজন বের হয়ে এলো। মিরাত হয়ে 2 পা পিছিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে দেয়ালে মাথা বাড়ি খেল। ব্যথা কুকড়ে ওঠা মিরাত মৃদু চিৎকার করে উঠল, মিরাত, তুমি ঠিক আছো? আহিয়াদের কণ্ঠে উদ্বেগের স্বর স্পষ্ট হয়ে উঠল। মিরাত ফোনের আলো দিয়ে সামনে তাকিয়ে আহিয়াদকে দেখে কিছুটা স্বস্তি অনুভব করল। ব্যথার জায়গা হাত দিয়ে মেলাতে শুরু করল। বেশি ব্যথা পেয়েছ? বেশি ব্যথা পাইনি, তবে একটু ফুলে গিয়েছে বোধ হয়। এত রাতে লাইট না দিয়ে খুঁজছো কেন? দেয়ালে না লেগে মেঝেতে পড়ে গেলে তাহলে হাসপাতালে নিয়ে যেতে হতো। লাইট দিলে সবাই জেগে যাবে, তাই আমি দেয়নি। এখানে দাঁড়াও, আমি আইস কিউব নিয়ে আসছি। লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে। চুপ থাকো, বেশি কথা বলবে না। আহিয়াদের চাপা কণ্ঠের ধমকে মিরাত চুপ হয়ে গেল। সে চুপচাপ ঠাই হয়ে দাঁড়িয়ে রইল সেখানেই। আহিয়াদ লাইট অন করতে যাবে এমন সময় ফ্ল্যাটের মেইন দরজা খুলে একজন প্রবেশ করল। আহিয়াদ ও মিরাত চমকে তাকালো সেদিকে। আহিয়াদ দ্রুত বুঝতে পারল ব্যক্তিটি তার বাবা। আহিয়াদ চিন্তিত কণ্ঠে বলল, অশিত বাবা এসেছে। এখন যদি লাইট অন করি তাহলে মিরাত আমাকে একসাথে দেখে নেবে, যা বড় হাঙ্গামার কারণ হতে পারে। এখন কি করা যায়? মিরাত অস্বস্তির কারণে ফোনের ফ্ল্যাশ বন্ধ করে দিল। তার আর কোনো উপায় ছিল না। আহিয়াদ দ্রুত মিরাতের হাত ধরে নিজের রুমে নিয়ে দরজা আটকে দিল। কয়েক সেকেন্ড পর ডাইনিং এর লাইট জ্বলে উঠল। মিরাত ধীরে ধীরে চোখ খুলল। সে নিজেকে অচেনা একটি রুমে আবিষ্কার করল। ঘরটি সুসজ্জিত, পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল, অবিশ্বাস্যভাবে গোছালো। দেয়ালের উপর কয়েকটি ছবি দেখে সে বুঝতে পারল এটি আহিয়াদের রুম। ছেলেদের রুম সাধারণত এতটা সাজানো থাকে তা সে না দেখলে জানতেই পারত না। রুমটির সজ্জার মধ্যে মিরাতের মনোযোগ আকর্ষণ করল। হাতের তাপ অনুভব করে সে তার হাতের দিকে তাকালো। নিজস্ব অস্বস্তির কারণে মিরাত লজ্জায় একটু হাসফাস করতে লাগল। তার মুখে রক্তিম আভা ছড়িয়ে পড়ল আর চোখ দুটো অস্বস্তিতে কুঁচকে উঠল। আহিয়াদ মিরাতের অবস্থার দিকে দ্রুত নজরে আসলো। সে তার হাত তৎক্ষণাৎ ছেড়ে দিল। হাতের স্পর্শ কেটে যাওয়ার সাথে সাথে মিরাত কিছুটা শান্তি অনুভব করল। মিরাতের লজ্জার অনুভূতি কিছুটা কমল। মিরাত আহিয়াদের বিছানায় নীরব বসে আছে, তার চোখে মুখে উৎকণ্ঠা আর বিস্ময় স্পষ্ট। আহিয়াদ তার কপালের ব্যথার স্থানে ধীরলয়ে আইস কিউব চাপিয়ে দিয়ে অত্যন্ত যত্নের সাথে মিরাতের মাথায় রাখছে। আহিয়াদের নিবিড় মনোযোগ, কোমল স্পর্শ মিরাতের মনে গভীর প্রভাব ফেলেছে। তার বক্ষে অদ্ভুত ভালো লাগার ফুল ফুটেছে। মনে হচ্ছে এই ক্ষণিক যত্নের মধ্যে লুকিয়ে রয়েছে সুন্দর অনুভূতি। মিরাত অহেতুকভাবে বারবার আহিয়াদের দিকে আর চোখে তাকাচ্ছে। আহিয়াদের এই যত্নশীল আচরণ মিরাতের অন্তরের গহীনে ভালো লাগার অনুভূতির সঞ্চার ঘটাচ্ছে।
আহিয়াদ মিরাতের দৃষ্টি অনুভব করে গম্ভীর কণ্ঠে বলল, আমার দিকে তাকিয়ে কি দেখছ? মিরাতের মুখ থেকে বেরিয়ে গেল অকপট উত্তর, আপনাকে। তারপরেই আহিয়াদের হাত স্থির হয়ে গেল। সে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে মিরাতের দিকে তাকালো। মিরাত তার অপ্রত্যাশিত মন্তব্যে লজ্জিত হয়ে মুখ লুকিয়ে অন্যদিকে তাকালো। সেই মুহূর্তে দুইজনের মধ্যে অস্বস্তিকর নীরবতা নেমে আসলো। আহিয়াদ বিছানার ওপরে থাকা আইস কিউবের বাক্সটা উঠে তার টেবিলের ওপর রাখল। পিছু ফিরে মিরাতের দিকে তাকিয়ে অতি স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে দেখা শেষ হয়েছে। মিরাত নিচু মস্তকে আমতা আমতা করে উত্তর দেয়, মানে হুম। আহিয়াদ বুকে হাত গুজে গম্ভীর কণ্ঠে বলল, আশা করছি ব্যথা কমে যাবে সকালের মধ্যে। মিরাত চোখ উঁচিয়ে এক পলক আহিয়াদের দিকে তাকিয়ে লজ্জায় আড়াল করে বলল, আঙ্কেল কি এখনো আছে ডাইনিং রুমে? হ্যাঁ, বাবা হয়তো খাবার খাচ্ছে। দেখলাম মাও আছে। মিরাতের মুখে চিন্তার ছায়া পড়ে। তার চোখে লজ্জার ছোঁয়া, অস্বস্তি, যা সে শত চেষ্টা করেও সম্পূর্ণ আড়াল করতে পারছে না। উদ্বেগ নিয়ে বলল, তাহলে আমি ফাবিহার রুমে কিভাবে যাব? আহিয়াদ নিবিড় অবলম্বনের মতো স্নিগ্ধভাবে মিরাতের দিকে তাকায়। তার মুখাবয়বে স্বাভাবিকতার রেশ এঁটে বলে, আমার রুমে থাকো। মিরাত অবাক চোখে আহিয়াদের দিকে তাকায়, যেন তার মনে চোরাস্রোতের মতো প্রশ্ন ধেয়ে আসছে। আহিয়াদ তার দিকে গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তার মুখাবয়বের ভেতর একটি সান্ত্বনা এবং সহানুভূতির আভা। মিরাতের গলা শুকিয়ে গেছে, মনে মনে দুশ্চিন্তার ধাক্কা খাচ্ছে। ফাবিহার রুমে যদি সে যায় এবং ফাবিহা জেগে গিয়ে তাকে না পায়, তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এই চিন্তায় তার মুখ রং হারিয়ে গেছে তার। আহিয়াদ তার উদ্বেগের অনুভূতি বুঝতে পেরে শান্ত কণ্ঠে বলল, রিল্যাক্স মিরাত। এত টেনশন করার মতো কিছু হয়নি। ফাবিহা খুব ঘুম কাতরে, সকাল 9টার আগে তার ঘুম ভাঙবে না। মিরাত দ্রুত উত্তর দিল, আমি কিন্তু আপনার রুমে থাকব না। আহিয়াদ তার ঠোঁটের কোণে মৃদু বাঁকা হাসি রেখেই বলল, তাহলে কোথায় থাকবে? সিস্টার ইন ল এর কাছে। মিরাত অস্বস্তি নিয়ে, মুখভর্তি অনিশ্চয়তার ছায়া নিয়ে কাচুমাচু ভঙ্গিতে বলল, হ্যাঁ। আহিয়াদ হাসি বজায় রেখে বলল, ঠিক আছে, দেখা যাক কি হয়। মিরাতের মুখে কিছুটা চিন্তার রেখা দেখা যায়। সে বিছানায় হেলান দিয়ে বসে। আহিয়াদ ডিভানে বসে তার ল্যাপটপ চালু করতে করতে ব্যস্ততার ছাপ রেখে বলল, বাবা প্রায় রাত জাগেন, ঘুমাতে ঘুমাতে প্রায় 5টা বেজে যায় বেশিরভাগ সময়। মিরাত অপলক আহিয়াদের কাজ করার দৃশ্য দেখতে লাগলো। আহিয়াদের প্রতিটি মুভমেন্ট, প্রতিটি কাজে নিখুঁততার ছাপ স্পষ্ট, যা আহিয়াদের পার্সোনালিটির সাথে পুরোপুরি মানানসই। তার পেশাদারিত্বের এই শৈলী দেখে মিরাত ভাবতে লাগলো, আহিয়াদ আসলে কি করে? স্টুডেন্ট নাকি চাকরি করে? সে কিছুই জানে না। এই মুহূর্তে প্রশ্ন করার সাহস নেই তার। হয়তো পরের কোনোদিন সময় হলে জিজ্ঞেস করবে। এরই মধ্যে আহিয়াদের কণ্ঠস্বর ভেসে এলো, যদি বাবা ঘুমিয়ে পড়ে, তাহলে ফাবিহার রুমে চলে যেও। যদি আমার রুমে থাকতে চাও, মাইন্ড করব না। মিরাত তার চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আপনি কি আমার সাথে মশকরা করছেন? আহিয়াদ ল্যাপটপের দিকে চোখ নিবন্ধ রেখে তার ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে তুলল। কোনো প্রত্যুত্তর না দিয়েই সে হাসি বজায় রাখল। মিরাত আহিয়াদের অঙ্গভঙ্গি দেখে নিজের মুখের কোণে মৃদু হাসি টেনে নিল। তার চোখ থমকে গেল আহিয়াদের হেলো মেলো সিল্কি চুলের দিকে। চুলগুলো কপালের ওপর ছড়িয়ে রয়েছে। খোঁচা খোঁচা দাড়ি আর হাস্যোজ্জ্বল মুখের দিকে অপলক চেয়ে রইল। আহিয়াদ আগ্রহ মেশালো কণ্ঠে বলল, একটা কথা জানো? তোমার নামটা বেশ ইউনিক। মিরাতুল আজহা, অসাধারণ সুন্দর নাম। তোমার পুরো নাম আমি প্রথম শুনেছিলাম বিয়ের সেই মুহূর্তে। প্রথম শুনেই খুব ভালো লেগেছিল। কে নাম রেখেছিল? মিরাতের ভাবনার সুস্পষ্ট অবসান ঘটল। সে মলিন কণ্ঠে বলল, বাবা রেখেছিল আমার নাম। আহিয়াদ কাজ থামিয়ে মিরাতের দিকে তাকালো। মিরাতের মুখে নীরব কষ্টের হাতছানি দেখে সে উপলব্ধি করল যে তার আচরণ মিরাতকে অপ্রত্যাশিত কষ্ট দিয়েছে। সে দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে নিজেকে অপরাধী অনুভব করল। আহিয়াদ কথা ঘোরানোর জন্য জিজ্ঞেস করল, আজ তোমার বাড়িতে কথা বলেছ? মিরাত উত্তর দিল, বলা হয়নি। আহিয়াদ হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, এখনো রাগ করে থাকবে? মিরাত একেবারে নীরব হয়ে রইল, আহিয়াদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে। আহিয়াদ তার কোনো সাড়া না পেয়ে আবারও কাজে মনোযোগ দিল। মিরাতের চোখে ঘুমের ক্লান্তি ধীরে ধীরে নেমে আসছে, কিন্তু সে না ঘুমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছুটা সময় পেরিয়ে গেছে। এর মাঝে আহিয়াদ তার কাজ সম্পন্ন করে ল্যাপটপ বন্ধ করে মিরাতের পাশে এসে দাঁড়ালো। তার চোখে পড়ে যে মিরাত বিছানায় হেলান দিয়ে গভীর ঘুমে মগ্ন। সে ডাকতে গিয়েও থেমে গেল। মিরাতের নিঃশব্দ বিশ্রামকে বিরক্ত করতে চাইল না।
চিন্তায় বিভোর হয়ে আহিয়াদ দরজার দিকে পা বাড়ালো। বাইরে তার বাবা মা কিছু নিয়ে আলোচনা করছিল। দরজা ধীরে ধীরে বন্ধ করে সে ফিরে এসে মিরাতের বিছানার বালিশকে সঠিকভাবে ঠিকঠাক করে দিল। সাবধানে মিরাতকে সোজা করে শুইয়ে দিল আর ওনার সুন্দরভাবে জড়িয়ে দিল। এক পলক ঘুমন্ত মিরাতের মুখের দিকে তাকিয়ে আহিয়াদের মনে হচ্ছে মিরাতকে আজ কতটা নিষ্পাপ আর মায়াবী লাগছে। এই অনুভূতি নিয়ে সে চোখ ফিরিয়ে নিল। তারপর লাইট বন্ধ করে বিছানার অন্য পাশে শুয়ে পড়ল। রাত গভীর, অথচ আহিয়াদের চোখে ঘুম নেই। তার মনে চলছে নানা ভাবনার ভিড়। পাশেই শুয়ে আছে নববিবাহিতা স্ত্রী, কিন্তু পরিস্থিতি তার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে। মিরাতের মনে বর্তমানে কি চলছে তার সম্পর্কে সে স্পষ্ট কিছু জানে না। মেয়েটা কি এখনো স্বাভাবিক হতে পেরেছে? খুব শিগগিরই পরিবার ও জেনিকে বিয়ের খবর জানাতে হবে। বিয়ে একবারই হয় আর সে সম্পর্কের প্রতি পূর্ণ মনোযোগ ও দায়িত্বশীলতার সাথে প্রতিশ্রুতিবদ্ধ। মিরাতকে কবুল বলার সাথে সাথে সে মন থেকে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। আহিয়াদ সারা জীবন মিরাতের সাথে পথ চলতে চায়, কিন্তু মিরাত কি তাকে স্বামী হিসেবে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবে? আহিয়াদ মায়াভরা দৃষ্টিতে ঘুমন্ত মিরাতের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে তার চোখ বন্ধ করে নিল। ঘুমানো প্রয়োজন, তার মন শান্ত করার জন্য। রাত পেরিয়ে ভোর হয়েছে। বাহিরে পাখির কলরব শোনা যাচ্ছে। থাই গ্লাস ভেদ করে জানালার পর্দার ফাঁকা হতে ক্ষীণ আলোর রুমে প্রবেশ করছে। মিরাতের ঘুম ভেঙে গেল, সে পিটপিটিয়ে চোখ খুলল। চোখ খুলতেই আবিষ্কার করল অচেনা রুম। তার কপাল কুঁচকে গেল। গায়ের ওপর ব্ল্যাঙ্কেট দেখে আশ্চর্য হয়ে গেল। পাশে তাকাতেই পিলে চমকে উঠল তার। আহিয়াদকে ঘুমন্ত অবস্থায় তার সন্নিকটে দেখে শ্বাস আটকে যাওয়ার জোগাড়। সে ধরপড়িয়ে উঠে বসল বিছানায়। ভালোভাবে খেয়াল করে দেখল আহিয়াদ তার সন্নিকটে নয়, বরং সেই আহিয়াদের সন্নিকটে চলে গিয়েছিল। নিজের কাজে নিজেই বিরক্ত সে। কিছুটা লজ্জা অনুভূত হলো তার। একা একা ঘুমানোর অভ্যাস। পুরো বিছানার জুড়ে ঘুমিয়ে থাকত। আজই সেই একই কাণ্ড ঘটেছে। সে লম্বা শ্বাস টেনে নিল। সে তো বিছানায় বসেছিল। তাহলে শুয়ে দিল কে? নিশ্চয়ই আহিয়াদ শুয়ে দিয়েছে। ব্ল্যাঙ্কেট দেখে তা বুঝে নিয়েছে। মিরাত সতৃষ্ণ নয়নে তাকালো আহিয়াদের ঘুমন্ত মুখবয়ে। মুহূর্তেই তার ওষ্ঠ প্রসারিত হলো। তার মনে হলো মানুষটা তার জন্য মোটেও মন্দ নয়, ভালোই আছে। দৃষ্টি ঘুরিয়ে বালিশের পাশে থাকা আহিয়াদের ফোন হাতে নিয়ে সময় দেখল সে। 6:15 বাজে। চোখ বড় বড় হয়ে গেল তার। ফোন রেখে দ্রুততার সহিত বিছানা থেকে উঠে দাঁড়ালো। দরজার দিকে যাওয়ার আগে কিছু একটা মনে করে আহিয়াদের শরীরে ব্ল্যাঙ্কেট দিয়ে সুন্দর মতো ঢেকে দিল। সে খেয়াল করল মানবটি উপর হয়ে শুয়ে আছে। সে আর দাঁড়ালো না, দ্রুত দরজার কাছে গেল। ধীরে দরজা খুলে ফাবিহার রুমে চলে গেল। মিরাত নিঃশব্দে ফাবিহার রুমের দরজা খুলে ধীরে ধীরে পা টিপে টিপে প্রবেশ করল। দরজা বন্ধ করার পর ফাবিহার ঘুমন্ত মুখের দিকে একবার দেখে তার মন শান্ত হলো। ফাবিহা গভীর ঘুমে আচ্ছন্ন। মিরাত সতর্কভাবে নিজের শোয়ার জায়গায় গিয়ে বসল। মিরাতের হঠাৎ চোখে পড়ল আহিয়াদ আর ফাবিহার মুখাবয়বে অনেক মিল রয়েছে। এই মিল দেখে যে কেউ সহজেই বুঝবে দুজনে ভাই বোন। মিরাত তার ফোন হাতে নিয়ে কল লিস্টে থাকা মায়ের নম্বরের দিকে তাকালো। ভাবল, প্রথমে মায়ের সঙ্গে কথা বলা উচিত নাকি আগে আরিশাকে ফোন করা উচিত। কিছুক্ষণ চিন্তার পর সে সিদ্ধান্ত নিল যে আফিয়া বেগমের নম্বরই প্রথমে ডায়াল করবে। ফোনটি হাতে নিয়ে মিরাত নম্বর ডায়াল করল। একটানা ডায়াল টোন শোনা যেতে লাগলো, আর মিরাত অপেক্ষারত অবস্থায় চিন্তামগ্ন হয়ে গেল। মিরাত, ফাবিহা ও সুরমা বেগম সোফায় বসে আড্ডায় মেতে উঠেছে। সুরমা বেগমের কথার মধ্যে মাতৃত্বের মমতা, আর ফাবিহার হাসিতে যুবতীর প্রাণবন্ততা দৃশ্যমান। সুরমা বেগম বিভিন্ন প্রশ্ন করে যাচ্ছেন আর মিরাত ভদ্রতার রক্ষা করে প্রশ্নের উত্তর দিচ্ছে। অথচ সে মনে মনে অনুভব করছে কিভাবে অল্প সময় এই পরিবার তার জন্য এত আপন হয়ে উঠেছে। এই ভাবনায় তার মন ভালো লাগায় ভরে যাচ্ছে বক্ষ। কিন্তু মাঝে মাঝে মিরাতের দৃষ্টি আর চোখে আহিয়াদের রুমের দিকে চলে যাচ্ছে। সকাল থেকে সে আহিয়াদকে একবারও দেখেনি। বিকেল গড়িয়ে যাচ্ছে, মনের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। আহিয়াদকে এক পলক দেখার জন্য তার মন ছটফট করছে। আগে কখনোই তার জন্য এমন অনুভূতি হয়নি, কিন্তু এখন কেন এমন হচ্ছে? এই বিয়ে নামক পবিত্র সম্পর্কের কি তবে এরূপ কোনো জাদু আছে? ফাবিহা মিরাতের অমন দৃষ্টি দেখে প্রশ্ন করল, আপু, ওদিকে তাকিয়ে কি দেখছ? মিরাত দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিয়ে হাসির চেষ্টা করে বলল, কিছু না। আঙ্কেল তো সকাল 8টায় বেরিয়েছেন, তার সাথে তেমন কথা হয়নি।
ফাবিহা মৃদু হেসে বলল, বাবা তো সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, আমাদের সাথে কথা বলার সময়ই পায় না। মিরাত আবারও হালকা হাসি দিয়ে উত্তর দিল, মাঝরাতে তো তোমরা সবাই ঘুমিয়ে থাকো, হয়তো এই কারণেই। এতটুকু বলার সাথে সাথেই তার মনের গভীরে আবারও আহিয়াদের গম্ভীর মুখ ভেসে উঠল চক্ষুতে। ফাবিহা সন্দিহান দৃষ্টিতে মিরাতের দিকে তাকিয়ে বলল, তুমি কিভাবে জানলে বাবা মাঝরাতে ফিরে? মিরাত থতমত খেল। মনে মনে সে উপলব্ধি করল, এই ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। স্বাভাবিকভাবেই নিজের অপর বিরক্তি তার মনে উকি দিল। এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজতে শুরু করল। অবশেষে সাবধানতার সাথে বলল, ভোরের দিকে ডাইনিং রুমে কথার আওয়াজ শুনেছিলাম। দরজা খুলে কিছুটা এগিয়ে এসে দেখি আঙ্কেল আর আন্টি কথা বলছিলেন। কথাগুলো বলতে গিয়ে মিরাত সত্য ও মিথ্যার সীমানায় দাঁড়িয়েছে। গুছিয়ে কথাগুলো বলে হাত ছেড়ে বাঁচল। কথা শেষ হতেই সে ফাবিহা ও সুরমা বেগমের দিকে তাকালো। তাদের মুখাবয়বে সন্দেহের ছাপ স্পষ্ট। মিরাতের বুকের মাঝে টিপটিপ করছে। প্রতিটি হৃদস্পন্দনে সে অনুভব করছে যে তার কথার সত্যতা নিয়ে একটি পরীক্ষা চলছে। ফাবিহা ও সুরমা বেগমের চাহনি আরো গভীর প্রশ্নের দিকে ঠেলে দিচ্ছে। তাদের ভাবনায় কিছু একটা আছে, মিরাত তা অনুভব করছে কিন্তু বুঝতে পারছে না। সে এসব হযবরল ভাবতে ভাবতে ঢুক গিলল। সুরমা বেগম মিরাতকে ভুল প্রমাণ করে দিয়ে চমৎকার হেসে বললেন, আমার প্রতিদিনের একটাই রুটিন। তোমার আঙ্কেল আসলে তাকে খাবার খেতে দেওয়া আর উনার সাথে গল্প করা। মিরাত অনিচ্ছাকৃতভাবে মুখ কাচুমাচু ভঙ্গিতে হাসার চেষ্টা করল। সুরমা বেগম তখন কিছুটা তাড়া দেখিয়ে বললেন, তোমরা দুজনে বসো, আমি কফি বানিয়ে আনছি। মিরাত দ্রুত বিরোধিতা করে মিহি কণ্ঠে বলে উঠল, আন্টি, আমি কফি বানিয়ে নিয়ে আসি প্লিজ। সুরমা বেগম স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি কফি বানিয়ে আনছি, তুমি বসো তো। মিরাত গাল ফুলিয়ে বলল, আন্টি, আমি তো আপনার মেয়ের মতো, এত ছোট কাজ করলে কিছু হবে না। সুরমা বেগম হাসি মুখে বললেন, আচ্ছা, মুখ ফুলিয়ে রাখতে হবে না, তুমি কফি বানাও, তবে ফাবিহা তোমাকে হেল্প করবে। ঠিক আছে আন্টি। ফাবিহা আর মিরাত রান্নাঘরে ঢুকল। সেখানকার পরিবেশ যেন মিষ্টি কথোপকথনের পীঠস্থান। রান্নাঘরের আকাশে গরম কফির গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করেছে আর সুরমা বেগম মিরাতের ব্যবহারে মুগ্ধ হয়েছেন। মিরাতের মিষ্টি রূপ আর সুন্দর ব্যবহার তার মনে জায়গা করে নিয়েছে। মাঝে মাঝে সুরমা বেগমের মনে হয় মিরাত আফিয়ার মতো হয়ে উঠেছে, স্নিগ্ধতা ও সতেজতায় ভরপুর। দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে কথা বলার সুযোগ হয়নি, তাই সে মুন্সি সাহেবের কাছে ফোন দিলেন কথা বলার জন্য। আহিয়াত ধীরে ধীরে ডাইনিং রুমে প্রবেশ করল। দরজাটি খোলা থাকায় কোনো বাধা পড়ল না। ক্লান্ত শরীরকে সামলাতে না পেরে সে সোফায় থপ করে বসে পড়ল। সুরমা বেগম ফোনে কথা বলা বন্ধ করে ছেলের দিকে নজর দিলেন। আহিয়াত তার দিকে ইশারা করল, কথোপকথনটি অব্যাহত রাখার অনুরোধ জানান দিল। সুরমা বেগম মুন্সি সাহেবের সাথে কথোপকথন পুনরায় শুরু করলেন। আহিয়াত সরাসরি ফাবিহার রুমের দিকে তাকালো। রুমটি বন্ধ দেখে তার মনে এক ধরনের হতাশা ছড়িয়ে পড়ল। এলোমেলো দৃষ্টি ঘুরিয়ে সে মিরাতকে খুঁজতে লাগল। সুরমা বেগম ফোনটি কেটে দিয়ে ছেলের অস্থির দৃষ্টি লক্ষ্য করে বললেন, ফাবিহাকে খুঁজছিস? আহিয়াত মায়ের দিকে তাকিয়ে অতি স্বাভাবিকভাবে বলল, না, মিরাতকে খুঁজছি। তুমি দেখেছ? মায়ের কপালে ভাঁজ পড়ল। তিনি নিজের ভাবভঙ্গি অক্ষুণ্ণ রেখে বললেন, প্রতিদিন ফাবিহার খোঁজ করো, আজ হঠাৎ মিরাতের খোঁজ করছো যে? আহিয়াত গম্ভীর কণ্ঠে বলল, মেহমানের খোঁজ নিতেই পারি, এতে তো রিয়েক্ট করার কি হলো? ফাবিহা উৎসাহিত ভাব নিয়ে বলে উঠল, আরে ভায়া, তোমার মেহমান তো চলে এসেছে। আহিয়াদের কর্ণকুহরে ফাবিহার কণ্ঠস্বর পৌঁছানোর সাথে সাথে সে সামনে তাকালো। ফাবিহা ও মিরাতকে দেখতে পেল। মিরাতের হাতে একটি ট্রে, তাতে 4টি মগ কফি সাজানো। মিরাতের মুখাবয়বে অস্বস্তির ছাপ স্পষ্ট। মিরাতকে কফি হাতে দেখে তার ভ্রুযুগল কুঁচকে গেল। ফাবিহা ত্বরিতভাবে বলল, মিরাত আপু, আমার কাছে ট্রে দাও, আমি কফি সবাইকে দিয়ে দিচ্ছি। মিরাত ধীরে ধীরে চোখ ফিরিয়ে নিয়ে বলল, আমি সবাইকে দিয়ে দিচ্ছি, তুমি বসো। ফাবিহার মতো ভদ্র মেয়েটি সোফায় বসে পড়ল। মিরাত সতর্ক হাতে টি টেবিলে ট্রে রেখে সুরমা বেগম এবং ফাবিহার হাতে কফির মগটি দিয়ে দিল। পরমুহূর্তে এক মগ কফি হাতে নিয়ে সে চুপচাপ দাঁড়িয়ে রইল। আহিয়াদের দৃষ্টি মিরাতের উদ্বিগ্ন মুখে স্থির। সে কিছু একটা ভেবে চলেছে। মিরাত বড় ফ্যাসাদে পড়েছে। সবার সামনে আহিয়াদকে কফি দেবে কিনা এই দ্বিধা তাকে বিক্ষুব্ধ করে তুলেছে। মনে পড়ে যাচ্ছিল গত রাতে তারা একসাথে ছিল। লজ্জায় তার মুখ রক্তিম হয়ে উঠল, বিন্দু বিন্দু ঘাম তার ললাটে জমে উঠছে।
সে নীরবে সেখানেই দাঁড়িয়ে রইল। ফাবিহা মিরাতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আরেও দাঁড়িয়ে আছো কেন? কফিটা ভাইয়াকে দাও। আহিয়াদ উঠে দাঁড়িয়ে শার্ট টেনে টুনে বলল, আগে ফ্রেশ হব আমি। ফাবিহা তৎক্ষণাৎ বিরোধিতা করে বলল, কফি ঠান্ডা হয়ে যাবে। মিরাত আপু, কফিটা দাও। মিরাত থমকে দাঁড়িয়ে আছে। সে মনে মনে হাসফাস করতে করছে। মিরাত অস্বস্তি নিয়ে কফির মগটি আহিয়াদের দিকে বাড়িয়ে দিল। তার হাতে কম্পন ধরেছে। আহিয়াদ তা লক্ষ্য করে দ্রুত মগটি গ্রহণ করলো আর সোফায় বসে পড়ল। মা, কার সাথে কথা বলছিলে? তোর নানাজানের সাথে। সবাই কেমন আছে? বলল, ভালোই আছে। আর কিছু বলেনি? না, টুকটাক কথা বলে ফোন রেখে দিলাম। বাবা একটু বাজারে যাবেন এখন। আহিয়াদ কফিতে একটি চুমুক দিয়ে মায়ের কথাগুলো মন দিয়ে শুনল। সে বুঝতে পারছে নানাজান এখনো তার মাকে কিছু জানাননি। এতে তার মনে একটি চিন্তা ঘুরপাক খাচ্ছে, তার মানে তার মাকে এখনো বিয়ের কথাটা বলেনি কেউ। ঢাকায় আসার দিনটার কথা মনে পড়ল তার, যখন নানা, মামা ও মামির সামনে সে বলেছিল মিরাতের এবং তার বিয়ের কথা যেন তার মা বাবা, বোন এবং জেনির কাছে আপাতত না জানানোর জন্য। আহিয়াদ নিশ্চিত ছিল সে নিজেই একদিন তাদের জানাবে। এখন সময় হয়ে এসেছে। কিছু মুহূর্তের অপেক্ষা মাত্র। এরপর তার পরিবার জানবে মিরাত এই বাড়ির বউ। সে চায় না পবিত্র সম্পর্কটি চাপা পড়ে থাকুক। এতে সম্পর্কের উন্নতির বদলে অবনতি হবে, যা সে কখনোই কামনা করে না। আহিয়াদের মনে আশ্বাস আছে সকলের সামনে সত্যটি উন্মোচিত হলে সম্পর্কের ভিত্তি আরো দৃঢ় হবে। সে আবার কফির মগের দিকে তাকালো। এই মুহূর্তে কফির মতোই তার অনুভূতি, গাঢ় আর তীব্র। সে জানে সামনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, আর সে সেই অধ্যায়ের মুখ্য ভূমিকা পালন করতে প্রস্তুত। আহিয়াদ বেশ কয়েকবার কফিতে চুমুক দিতে দিতে আজকের কফির স্বাদে কিছুটা ভিন্নতা লক্ষ্য করল। আহিয়াদ তৃপ্তির সঙ্গে বলল, টুডেস কফি ইজ ওয়ান্ডারফুল। When did Fabiha learn to make coffee so beautifully? Your coffee tastes different from the ones you have made before. ফাবিহা মিটমিটিয়ে হাসল। তার চোখ মিরাতের দিকে। মিরাত নিজের কফির মগ নিয়ে ফাবিহার পাশে বসে পড়ল। ফাবিহা গলা খাকড়ি দিয়ে বলল, কফি তো আমি বানাইনি। আহিয়াদ অবাক হয়ে জানতে চাইল, তাহলে? সুরমা বেগম মৃদু হাসি দিয়ে বললেন, মিরাত মা বানিয়েছে। আহিয়াদের দৃষ্টি মিরাতের দিকে চলে গেল। সে দেখতে পেল মিরাতের মুখে লজ্জা ও উচ্ছ্বাসের ছাপ। আহিয়াদ শান্ত দৃষ্টিতে মিরাতের দিকে তাকালো পুনরায়। মিরাত চুপচাপ কফি খেতে ব্যস্ত হয়ে পড়েছে। এমন ভান করছে সে কিছুই শুনতে পাচ্ছে না। আহিয়াদ প্রশংসার সহিত বলে উঠল, কফির টেস্ট বোধ হয় সহজে ভুলতে পারবো না। এক কথায় বলা যায়, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কফি। প্রথমাংশে তার প্রশংসা শুনলেও শেষাংশের মজার ছলে বলা কথা বুঝতে বিলম্ব হল না মিরাতের। সে সরাসরি আহিয়াদের দিকে তাকালো। আহিয়াদ মৃদু হাসি ওষ্ঠে বজায় রেখে কফি পান করতে ব্যস্ত। ফাবিহা একগাল হেসে বলল, ভাইয়া, তুমিও ওই চুপ্পু সাহেবের মতো কমেন্ট করছো। হাউ ফানি। সুরমা বেগম হাসি মুখে বললেন, আজকাল দেখছি তোর ভাইয়ের মুখে হাসি লেগেই আছে। এখন মজাও করছে। আগে তো সব সময় মুখ গম্ভীর করে থাকত। কাহিনী কি বলতো? ফাবিহা আবার মজার ছলে বলল, মিরাত আপু এই বাড়িতে এসেছে তাই। মিরাত আপুকে এই বাড়িতে সারা জীবনের জন্য রেখে দাও, দেখবে তোমার ছেলের আরো কত রূপ দেখতে পাবে। আর ভাইয়া, এতে তো তোমারও সুবিধা হবে, মিরাত আপুর হাতের স্পেশাল নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কফি খেতে পারবে। আহিয়াদ পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসে বলল, আইডিয়াটা মন্দ নয়, রেখে দে। ফাবিহা প্রত্যুত্তরে ভাবুক হয়ে বলল, ভাইয়া এইভাবে তো রাখা যায় না। তুমি বরং প্রতিদিন কফি খাওয়ার জন্য হলেও মিরাত আপুকে আমার ভাবি বানিয়ে দাও। এমনিও মিরাত আপু জেনির থেকে শতগুণে ভালো আছে। তোমাদের দুজনকে ভালোই মানাবে। একদম খাপে খাপ মিলে যাবে। মিরাতের গলায় কফি আটকে গেল। সে খুক করে কেসে উঠল। ফাহিবা এহেন কাণ্ডের চমকে গেল। ফাবিহা মিরাতের পিঠে থাবা দিতে লাগল। সুরমা বেগম ক্ষুব্ধ হয়ে বললেন, ফাবিহা কোথায় কি বলতে হয় ভুলে গেছ? একটু চুপ থাকতে পারো না? ফাবিহার মুখখানা চুপসে গেল। সে মুখ গোমরা করে চুপ করে রইল। মজার ছলেই বলেছিল কথাগুলো। আহিয়াদ অবশিষ্ট কফি না খেয়ে টেবিলে মুখটা রেখে দিল। সে বলল, মা রিল্যাক্স। ফাবিহা ফান করে বলেছে। সব সময় ফান করতে নেই। এসব উল্টোপাল্টা কথা যেন তোমার বোনের মুখে না শুনি। মিরাত হয়তো এসব কথা শুনে অস্বস্তিতে পড়তে পারে, এটা বোঝা উচিত ফাবিহার। তৌহিদ সাহেব আজ রাত 8টার আগেই বাড়িতে চলে এসেছেন অফিস থেকে। শরীরটা আজ তেমন একটা ভালো নেই। বেশ কয়েকদিন যাবৎ শরীরটা খারাপ যাচ্ছে। বয়স হয়েছে আর বাঁচবেই বা কয়দিন।
প্রেশার আপ ডাউন করায় তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে বসে আছেন। সামনেই আরেক সোফায় বসে আছে মিরাত আর ফাবিহা। তৌহিদ সাহেব বেশ ভালো মনের মানুষ। মিরাতের সাথে আজ পুরোপুরিভাবে পরিচয় পর্ব নিয়ে খোলাসা করতে বসেছেন। ফাবিহা নীরব দর্শক হয়ে তা উপভোগ করছে। তৌহিদ সাহেব চশমা ঠেলে জিজ্ঞেস করলেন, মিরাত মা, কোন ক্লাসে পড়াশোনা করছো? কথাটা বড্ড আদুরে আর ভালোবাসামুখ শোনালো। মিরাতের বেশ ভালো লাগলো। পরিচয়টা কম দিনের, অথচ কতটা আপন লাগছে বাবার সমতুল্য মানুষটিকে। তার বাবা থাকলেও প্রতিদিন হয়তো এমন আদুরে কণ্ঠে তার সাথে কথা বলতো। ভাবতেই আবেগাপ্লুত হয়ে উঠল। মিরাত আবেগাভাব বজায় রেখেই বলল, অনার্স দ্বিতীয় বর্ষে। ফাবিহা, আর তুমি সমবয়সী প্রায়। কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো? কেমিস্ট্রি। আরিশা, আর তুমি সেইম সাবজেক্ট দেখছি। আরিশা আর আমি সেইম কলেজ আর সেইম সাবজেক্টে একই সাথে পড়াশোনা করছি। তৌহিদ সাহেব ক্ষীণ হেসে বললেন, ভালোভাবে পড়াশোনা করো। দোয়া করি জীবনে বড় কিছু হও। সাথে আরেকটা দোয়াও করে দিন আঙ্কেল, জীবনে যেন মানুষ হতে পারি। আশেপাশে কত মানুষ দেখি তাদের মাঝে মনুষ্যত্ব নেই। এতটুকু কথা বলতেই মিরাতের কণ্ঠস্বর নিভে এলো। হঠাৎই চক্ষুপথে ভেসে উঠল গ্রামের সেই মহিলাগুলো আর ইফতির মুখ। এরা তো মানুষ নয়, আস্ত শয়তান। তৌহিদ সাহেব বোধ হয় বুঝলেন কথার মর্মার্থ। তিনি চমৎকার হেসে বললেন, দোয়া করি জীবনে আগে মানুষ হও, তারপর নিজের স্বপ্ন পূরণ করো। তুমি একদম ঠিক বলেছ, মানুষের রূপ নিয়ে থাকলেও মানুষ কজন হতে পারে। মিরাতের ওষ্ঠকোণেও ফুটে উঠল হাসি। ফাবিহা আজ ভীষণ খুশি, কারণ আজ সে বাবার সাথে টাইম স্পেন্ড করতে পারছে। আজ আনন্দঘন পরিবেশ বাড়িতে। সুরমা বেগম আজ নিজ হাতের রান্না করছেন। তাকে সাহায্য করছে ফুলি। নানা রকমের বাহারি খাবারের গন্ধে ডাইনিং রুম মম করছে। লোভনীয় খাবারের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তিনি হাত চালিয়ে দ্রুত রান্নার প্রয়াস চালাচ্ছেন। রান্নার মাঝে মাঝে দুই একবার ডাইনিং রুমে এসে কথা বলে যাচ্ছেন। আহিয়াদ ঘুমো ঘুমো চোখে তৌহিদ সাহেবের কাছে এসে ধপ করে বসে পড়ল। তার মাথা হালকা ব্যথায় ভারাক্রান্ত আর মাথার পেছনে অস্বস্তিকর টনটন অনুভূতি। চোখ দুটি রক্তাভ, ক্লান্তি ও অস্থিরতার ছাপ ফেলে গেছে। বিকেল থেকে বিরক্তিকর সময়ের মধ্যে বন্দী ছিল, কিন্তু হঠাৎ করে মাথা ব্যথার উৎপত্তি কেন তা বুঝতে পারছে না। মিরাত আহিয়াদের দিকে নজর দিল। তার চেহারা দেখতে কিছুটা মলিন, যা দেখে মিরাতের মনে অবাক ভাব উকি দিয়েছে। হঠাৎ কেন এমন লাগছে? অসুস্থ নয় তো? বিকেলে তো সে সুস্থ ছিল, অথচ এখন কেন এই পরিবর্তন? মিরাতের মনে উদ্বেগের অনুভূতি জাগ্রত হলো। আহিয়াদ কি কোনো অশান্তির মধ্যে আছে? তৌহিদ সাহেব আহিয়াদের দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুব দিলেন। তার অভিজ্ঞতাগুলো বলছিল ছেলেটি কিছুটা অসুস্থ। উদ্বেগের ছাপ নিয়েও বললেন, তোমায় দেখে অসুস্থ মনে হচ্ছে। আহিয়াদ ধীর, ঝিমিয়ে যাওয়া কণ্ঠে উত্তর দিল, মাথা ব্যথা করছে একটু। তৌহিদ সাহেবের চিন্তিত হলেন। উদ্বেগের তীব্রতা বাড়িয়ে তিনি জানতে চাইলেন, মেডিসিন নিয়েছ? আহিয়াদ অত্যন্ত ক্ষীণ আওয়াজে বলল, নিয়েছি। মিরাত শুকনো মুখে তাকিয়ে রইল আহিয়াদের দিকে। বিষণ্ণ হয়ে উঠেছে মন। বিকেলেও সুস্থ ছিল, অথচ এখন অসুস্থ। ফাবিহারও মন খারাপ হয়ে গেল। সে ভেবেছিল আগামীকাল শপিং মলে যাবে, কিন্তু তা বোধ হয় আর হবে না। আহিয়াদ যদি সুস্থ হয় তবে যাওয়া যেত। সে খেয়াল করল মিরাতের মুখশ্রী অস্বাভাবিক ভার। ফাবিহা আচোখে কি মনে করে আহিয়াদের দিকে তাকালো। দেখল আহিয়াদ মিরাতের দিকে তাকিয়ে আছে। এটা দেখে কপাল কুঁচকে গেল। সে কাহিনী বুঝতে পারল না। সুরমা বেগম রান্না শেষ করে ফ্রেশ হয়ে এসে ফাবিহার পাশে বসল। সকলে তখন গল্পে মগ্ন। শুধু চুপচাপ আছে মিরাত। তৌহিদ সাহেব সুরমা বেগমকে সামনে রেখে গম্ভীর কণ্ঠে বললেন, বেগম সাহেবা, দ্রুত ছেলের বিয়ের ব্যবস্থা করা দরকার। সুরমা বেগম কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলেন, হঠাৎ বিয়ের কথা আসছে কেন? তৌহিদ সাহেবের চোখে উদ্বেগের ছাপ স্পষ্ট। তিনি বললেন, ছেলে অসুস্থ, বাবা মার দায়িত্ব তো রয়েছেই। তাকে দেখাশোনা করার জন্য একটি জীবনসঙ্গিনী এনে দেওয়া প্রয়োজন। সুরমা বেগমের মুখে হালকা হাসি ফুটে উঠল। বললেন, একদম মনের কথা বলেছ। ছেলের বাবা, তুমি দ্রুত মেয়ে খোঁজো। আহিয়াদের বিয়ে নিয়ে আমিও ভাবছিলাম। মিরাতের মুখশ্রী মলিন হয়ে উঠল। সামনে তার হাজবেন্ডের বিয়ের কথা হচ্ছে। এই চিন্তা করতেই যেন তার চোখের পানি গড়িয়ে পড়তে চাইছে। আহিয়াদ এখনো চুপ কেন, সে বুঝতে পারছে না। আদৌ কি তাদের বিয়ে হয়েছে? এই সত্যটি কি সকলের কাছে বলবে? অজানা আতঙ্কে তার বক্ষ কাঁপছে। মিরাতের মনে শঙ্কার তরঙ্গ উঠতে লাগল। তার হৃদয় তীব্র অস্থিরতায় জর্জরিত।
তড়িৎ বেগে সে তাকালো আহিয়াদের দিকে। তার চাহনির মধ্যে উত্তর খুঁজছে। অপেক্ষায় রইল সেদিনের জন্য, যখন সমস্ত কিছু স্পষ্ট হবে, হৃদয়ের সব কষ্ট নিঃশ্বাসের সঙ্গে বের হয়ে যাবে। আহিয়াদ কি কোনো সিদ্ধান্ত নেবে? মিরাতের মনে একটি প্রবল আশা জাগছে, কিন্তু সেই আশা কি সত্যি হতে পারবে? আহিয়াদ তাকায় মিরাতের মলিন মুখশ্রীতে। চোখের কোণে অশ্রুকণার ভিড়। তার দিকেই অজানা আতঙ্ক চেপে রেখে কেমন তাকিয়ে আছে। আহিয়াদ তৌহিদ সাহেবকে উদ্দেশ্য করে বলল, হঠাৎ আমার বিয়ে নিয়ে ভাবছ কেন বলো তো? তৌহিদ সাহেব অবাক হওয়ার ভান করে বললেন, বিয়ের বয়স হয়েছে তোমার, তাই তো বিয়ে দেওয়ার কথা ভাবছি। আমারও সারাদিন একা একা থাকতে ভালো লাগে না, বোবার মতো থাকতে হয়। একটা পুত্রবধূ হলে কথা বলার মানুষ পেতাম। সুরমা বেগমের কণ্ঠে হতাশার সুর। তৌহিদ সাহেব বলেন, তোমার কথা বলার সঙ্গীর ব্যবস্থা করছি দ্রুত। জেনির বাবা কল দিয়েছিলেন, তিনি চাইছেন দ্রুত আহিয়াদের সাথে জেনিরও বিয়েটা দিয়ে দেই। সুরমা বেগম অবাক হয়ে বললেন, জেনির বাবা সিঙ্গাপুর থেকে ফিরেছেন? তৌহিদ সাহেব নিশ্চিন্ত কণ্ঠে উত্তর দিলেন, কিছুদিন আগে ফিরেছেন। জেনির বিয়ে দিয়ে আবারও ব্যাক করবেন সিঙ্গাপুরে। মিরাত যেন থমকে গেল তখনই। পুরো দুনিয়া উলট পালট হয়ে গেল তার। জেনির বিয়ে আহিয়াদের সাথে কিভাবে সম্ভব? তাহলে কি আগে থেকেই বিয়ে ঠিক ছিল? সে কি তবে হঠাৎই উড়ে এসে জুড়ে বসেছে আহিয়াদের জীবনে? তবে কেন আহিয়াদ তাকে আগে বলল না জেনির সাথে বিয়ে ঠিক হয়েছে? বক্ষে চিনচিনে ব্যথা অনুভব করছে সে। শ্বাস আটকে আসছে। সে হাঁসফাঁস করতে লাগলো। আবারও সে ঠকে গেল এই নিষ্ঠুর শহরে। সূচনার শুরুতেই পরিসমাপ্তি ঘটল তবে। জীবনের এই অস্থিরতায়, যেখানে প্রতিটি মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা বিভ্রান্তির অন্ধকারে হারিয়ে যাচ্ছে। হৃদয়ের গভীরে জমে থাকা দুঃখ ও অসহায়ত্বের অনুভূতি তাকে আচ্ছন্ন করে রাখছে। এখন সে কোথায় যাবে? জেনি আপুর সাথে কি বিয়ে আগে থেকে ঠিক করা ছিল? অতি কষ্টে কম্পনরত কণ্ঠে আওড়ালো মিরাত। সেই কণ্ঠে ছেয়ে ছিল মলিনতা আর বিষাদের সুর। সুরমা বেগম উত্তর দিলেন, 1 মাস আগে দুই পরিবারের সম্মতি আহিয়াদ আর জেনির বিয়ে ঠিক করা হয়। এই বিষয়ে আমরা ছাড়া আর কেউ জানে না। মিরাত আহিয়াদের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালো। আহিয়াদকে নির্লিপ্ততা শান্তভাবে বসে থাকতে দেখে যেন তার ভেতরের বিষণ্ণতা আরো গভীর হতে লাগলো। সে অনুভব করল, আহিয়াদের এই নির্লিপ্ততা তার হৃদয়ে এক অজানা যন্ত্রণার সৃষ্টি করছে। মনের ভারে জর্জরিত হয়ে সে আর সেখানে থেকে বসে থাকতে পারল না। এক ধরনের অদ্ভুত তাড়নায় ভারাক্রান্ত মনে সেখানে থেকে প্রস্থান করল। আহিয়াদ অপলক চেয়ে রইল মিরাতের দিকে। পরিস্থিতির গ্যারাকলে পরে আজ সবকিছু অন্যরকম হয়ে গেছে। রাত 11টা বেজে 20 মিনিট। মিরাতের চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। মনের মাঝে অশান্তির তুফান বইছে। ডাইনিং রুম থেকে ফিরে ওয়াশরুমের দরজা আটকে রেখে বেশ অনেকটা সময় নিঃশব্দে কান্নাকাটি করেছে। কান্নার কারণে তার চোখ মুখ ফুলে গেছে, চোখ লাল হয়ে উঠেছে। রাতে সুরমা বেগম খাওয়ার টেবিলে জিজ্ঞেস করেছিলেন, কি হয়েছে? কিন্তু মিরাত মিথ্যা বলে বিষয়টি চেপে গেছে। অভিমান আর রাগের কারণে আহিয়াদের সাথে সুযোগ বুঝে কথা বলেনি। সে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আগামীকালই সে তার গ্রামের বাড়ি চলে যাবে। আর এই শহর কিংবা আহিয়াদের জীবনে থাকবে না। মনের গভীরে এই সংকল্প নিয়েই সে পাশে ফিরে তাকালো ফাবিহার দিকে। রুমের হালকা আলোয় দেখতে পেল ফাবিহা গভীর ঘুমে বিভোর। মিরাত নিঃশব্দে বিছানা থেকে নেমে দাঁড়ালো। ভালোভাবে ওড়না জড়িয়ে নিল শরীরে। ধীর পায়ে সে এগিয়ে গেল দরজার দিকে। এখন তার প্রতিটি পদক্ষেপে নতুন শুরু এবং অশান্তির অবসান ঘটাতে পারে। দরজা খুলে সে রওনা দিল আহিয়াদের রুমের উদ্দেশ্যে। ফাবিহার রুম থেকে বেরোতেই দেখল আহিয়াদ মেইন দরজার দিকে যাচ্ছে, সেও পিছু পিছু গেল। আহিয়াদ মেইন দরজা বেরিয়ে ছাদের দিকে গেল। মিরাত যাবে কি যাবে না ভাবতে লাগলো। দোটানায় পরে গেল সে। আজ কথাটা বলেই ছাড়বে সে। তাই সাহস সঞ্চার করে দরজা খুলে ছাদের দিকে গেল। আহিয়াদ ছাদের একপাশে অবস্থিত তালাবদ্ধ রুমটার সামনে দাঁড়িয়ে আছে। চাবি সে পকেট থেকে বের করে তালা খুলে ভেতরে প্রবেশ করল। রুমের ভিতর ঢুকতেই দরজা আটকে দেয়। ফ্যান অন করে দেওয়ার পর ঘরটা একটু একটু করে প্রাণ ফিরে পেতে লাগলো। টেবিল থেকে এয়ার ফ্রেশনার নিয়ে রুমে স্প্রে করল। বেশ কয়েকদিন তার এই রুমে আসা হয়নি, ফলে বদ্ধ অবস্থায় থাকা কারণে ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগছে। রুমটি বেশ বড় নয়, মাঝারি আকারের হবে হয়তো। আহিয়াদ নিজ হাতে পরিকল্পনা করে এই রুমটি বানিয়েছে। এখানে বেশি কিছু নেই, একটি সিঙ্গেল বেড, টেবিল, চেয়ার এবং টেবিলে একটি পিসি ও গিটার। তবে এই সরল জিনিসগুলোর মধ্যেও তার সৃষ্টিশীলতার প্রতিফলন ধরা পড়ে।
সে রুমটাকে সুন্দরভাবে সাজিয়েছে। যে কেউ এসে দেখলে ভালো লাগবে রুমটা। প্রতিটি কোণায় তার স্বপ্ন আর আবেগ মিশে রয়েছে। রুমের দেয়ালগুলোতে প্রিয় ছবি, টেবিলে সাজানো বই, এসবই আহিয়াদের নিজস্ব জগতের পরিচায়ক। ঘরটি তার চিন্তার প্রতীক, যেখানে সে একান্তে সময় কাটাতে পারে, নিজেকে খুঁজে পেতে পারে। আহিয়াদ মাঝে মাঝে এই রুমে এসে একাকী সময় কাটায়। এই নিরাপদ স্থানটি তার অন্তর্দ্বন্দ্বের রক্ষা কবচ। এখানে কারো আসা একেবারেই নিষিদ্ধ। সে কাউকে কখনো প্রবেশ করতে দেয়নি, এমনকি পরিবারের সদস্যদেরও না। আহিয়াদ বিছানায় শুয়ে পড়ল। এখানে আসলে সময়ের পরিসীমা ভুলে যেতে পারে। চারপাশের শান্তিতে, দেয়ালের দিকে তাকিয়ে তার মনে এক ধরনের মুক্তির অনুভূতি জাগছে। আজ সে এখানেই কাটাতে চায়। বাইরে চলতে থাকা জীবন, মানুষের হাসি কান্না, সকল কিছু দূরে চলে গেছে। রুমের নীরবতা তার হৃদয়ের গভীরে নেমে আসে, আর সে নিজেকে খুঁজে পেতে চায় এই একাকিত্বের মাঝে। ঘরের মধ্যে গিটারটি তার পাশে। এটি তার সঙ্গী, যখন কেবল সুরের প্রয়োজন হয়। এখানে এসে তার মন শান্ত হয়। অনুভব করে এই ছোট্ট জায়গাটি তার জীবনের কঠিন বাস্তবতার আশ্রয়স্থল। রাতের আকাশে মেঘের আনাগোনা। ভরা অন্ধকারে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। আকাশের বুক চিরে চলক আলো ছড়িয়ে দিচ্ছে আকাশের বুকে। হঠাৎ বাতাসের বেগও বৃদ্ধি পেয়েছে। শো শো করে বাতাসের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। প্রকৃতি আজ নিজেই মহাকাব্য রচনা করতে ব্যস্ত হয়ে পড়েছে। এই বেগবর্ধিত বাতাসের মধ্যে চূর্ণবিচূর্ণ হচ্ছে রাতের নীরবতা। এর মাঝেই চমচমিয়ে বৃষ্টি নামল। প্রথমে কয়েকটি ফোঁটা, তারপর একে একে ছড়িয়ে পড়ল বৃষ্টির পশলা। শহরের পিছালার রাস্তায় পড়া বৃষ্টির ফোঁটাগুলো অশ্বরোধ সমতুল্য। বৃষ্টির শোভা নিত্য নতুন গল্পের সূচনা করছে। শহরের জীবন, গাছপালা, সকলেই বৃষ্টির এই আগমনে আনন্দিত। মেঘলা আকাশের নিচে এই বৃষ্টির মালা শহরকে স্নিগ্ধতার সুরে মোড়াতে শুরু করেছে, সব দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য অতিমানবীয় অভ্যর্থনা। মিরাত মাত্রই আহিয়াদের ছাদের রুমটার সামনে এসে দাঁড়িয়েছে। হঠাৎই আকাশের কালো মেঘগুলো একত্রিত হয়ে বৃষ্টি নামাতে শুরু করল। বৃষ্টি রিমঝিম করে সমস্ত শহরকে ভিজিয়ে দিচ্ছে। মিরাত হোঁচকচিয়ে গেল হঠাৎ বৃষ্টি আসায়। বৃষ্টির তির্যক ফোঁটাগুলো তার শরীরে পড়তে লাগলো। কোনো দিশা না পেয়ে সে হতাশায় দরজা ধাক্কাতে লাগলো। কিছুটা সময় পর দরজা খুলে গেল। গর্জে ওঠা বজ্র আকাশও তার আহ্বান শুনে অনুমতি দিয়েছে। মীরা তার দেরি না করে তড়িঘড়ি আহিয়াদকে টপকে ভেতরে প্রবেশ করল। আহিয়াদ অবাক হয়ে গেল মীরাতের এহেন কাণ্ডে। তার চোখে বিস্ময়ের চিত্র ফুটে উঠল। মুখাবয়বে গাম্ভীর্য ভাব ছড়িয়ে পড়ল। তুমি এখানে কি করছো? মীরাত আধভেজা অবস্থায় দাঁড়িয়ে, ভিজে ওড়না দিয়ে শরীর মুছতে মগ্ন হয়ে আছে। মনে হচ্ছে বৃষ্টির পানি থেকে মুক্তি পেতে চাইছে। আহিয়াদের প্রশ্নের উত্তর না দিয়ে সে জিজ্ঞেস করল, তোয়ালে আছে? তোয়ালে? মীরাত চরম বিরক্ত হল। তার মুখাবয়বে অসহিষ্ণুতা ফুটে উঠল। সশ্রদ্ধ কণ্ঠে বলল, আরে আমাকে খেয়াল করুন আগে। দেখুন আপনার বউ ভিজে গেছে। দ্রুত তোয়ালে দিন। নাকি এভাবেই চুপচাপ দাঁড়িয়ে থাকবেন মশাই? আহিয়াদ হঠাৎ করে তার এহেন উত্তেজনার জন্য আশ্চর্য হয়ে বলল, এখানে তোয়ালে কোথায় পাবো? মীরাতের মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। কোনো উত্তর না দিয়ে সে দ্রুত ওড়না দিয়ে শরীর আর মাথা মুছতে লাগলো। এভাবে থাকলে নিশ্চিত জ্বর আসবে, চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু বৃষ্টির কারণে নিচেও নামতে পারবে না। হতাশা নিয়ে সে অবশেষে বেডে বসে পড়ল। রুমের দরজা খোলা থাকায় বৃষ্টির পানির ছিটে ফোঁটা ভিতরে প্রবেশ করছে। আহিয়াদ ঠিক তখনই দরজা বন্ধ করে দিল। সে চেয়ার টেনে সামনে বসল, ভ্রুযুগল কুঁচকে মীরাতের দিকে তাকালো। তার মনে একটি প্রশ্ন ঘুরছে। মীরাত কি সত্যিই তার পিছু নিয়েছে? কী কারণে সে এখানে এসেছে? এই প্রশ্নগুলো আহিয়াদের মনে নানান ভাবনা সৃষ্টি করছে। আমার দিকে এমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন কেন মশাই? মীরাতের কণ্ঠে তীক্ষ্ণতা। তার চোখ দুটি ছোট ছোট হয়ে গিয়ে আহিয়াদের দিকে আক্রমণাত্মকভাবে তাকালো। আহিয়াদের কোনো হেলদোল দেখা গেল না। সে কেবল সন্দিহান কণ্ঠে বলল, আমাকে অনুসরণ করে এখানে কেন এসেছ? মীরাত কিছুটা ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, আপনি রাতের বেলায় কোথায় যান তা খেয়াল রাখব না। ছেলেদের ওপর বিশ্বাস নেই, তাই আর কি, আপনাকে চোখে চোখে রাখছি। মীরাতের ব্যবহারে পরিবর্তন দেখে আহিয়াদ হতভম্ব হয়ে গেল। এই মেয়ের আজ হলোটা কি? হঠাৎ এত পরিবর্তন? এসব কি বলছো? আপনার মতলবটা বলুন আগে। মানে, ঘরে বউ রেখে আরেকটা বিয়ে পায়তারা করছেন মশাই। একটা কথা শুনে রাখুন, আমি থাকতে আপনাকে আমার সতীন আনতে দেব না। হোয়াট? এসব কি বলছো তুমি? জেনি না ফেনি ওই মেয়েকে যদি বিয়ে করতে চান আমি কিন্তু চুপ থাকব না।
ভেবেছিলাম কাল একবারে গ্রামে চলে যাব, কিন্তু আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নতুন করে সিদ্ধান্ত নিয়েছি ওই জেনিকে বিয়ে করতে দেব না। এই বিয়ে আটকাতে দরকার হয় আইনি ব্যবস্থা নেব। যদি তাতেও কাজ না হয় শাহবাগের রাস্তায় বসে অনশন করব। আহিয়াদের গম্ভীর মুখ হাস্যোজ্জ্বল হয়ে উঠল। সে মিরাতের কথা শুনে হুহা করে উচ্চস্বরে হেসে উঠল। মিরাত বোকার মতো আহিয়াদের দিকে তাকিয়ে রইল। রাতের গভীরতা বেড়ে চলেছে। আকাশের অন্ধকারের মাঝে ভেসে উঠেছে ঝড়ের উন্মাদনা। বাতাসে অস্বস্তিকর তীব্রতা, বৃষ্টির গতি দ্বিগুণ হয়েছে। বজ্রের গর্জন গভীর রাতে শিহরণ জাগাচ্ছে। পরপর বজ্রপাতের বিদ্যুতের আঘাত চারপাশে ভাসমান। শান্ত পরিবেশের মুহূর্তেই পরিবর্তন ঘটেছে। এখন উন্মাদনার আবহ তৈরি হয়েছে চারিপাশে। রুমের মাঝখানে দুই মানবী মিরাত ও আহিয়াদ। তাদের অবস্থান একে অপর থেকে কিছুটা দূরে। আজ তারা কিছুটা নার্ভাস। মিরাতের কণ্ঠে বিস্ময়ের ছোঁয়া। প্রশ্ন করল, আপনি হাসছেন কেন? আহিয়াদ তার হাসি থামিয়ে বলল, তো শাহবাগে আন্দোলন করতে প্রস্তুত, মিসেস আহিয়াদ সীমান্ত। মিরাতের মনে কুৎসিত অবাকভাব জাগ্রত হল। এতক্ষণে সে উপলব্ধি করল কি বলে ফেলেছে। কিন্তু অদ্ভুতভাবে সেই অনুভূতি তাকে লজ্জিত করেনি। বরং নিজ অধিকারের জন্য লড়াই করা যে প্রয়োজন তা সুদৃঢ়ভাবে প্রতিধ্বনিত হল অন্তরে। মিরাত গমগমে কণ্ঠে বলল, নিজের অধিকারের জন্য সবকিছু করতে পারি আমি। আহিয়াদের মুখে তখন মৃদু হাসি ফুটে উঠল। মিরাতের কথাগুলি তার মনে অদৃশ্য ভালো লাগায় ভরিয়ে দিয়েছে। তবে সে তা অব্যক্ত রাখল। আহিয়াদ ওষ্ঠ কোণে হাসি বজায় রেখে বলল, অবশেষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখে গেলে। আহিয়াদের হাস্যোজ্জ্বল মুখ দেখে মিরাত ভড়কে গেল। রাগ করার বদলে হাসছে মানুষটা। এমন আজব ব্যবহার তার বোধগম্য হল না। আজ আবার গম্ভীর মুখে হাসিও ফুটেছে ভাবতেই নানা কথা মাথায় ঘুরতে লাগল। মিরাত কিছুটা বিস্ময় নিয়ে বলল, আপনি রাগ না দেখিয়ে হাসছেন। আহিয়াদের ওষ্ঠে এখনো হাসির রেখা বিদ্যমান। তা বজায় রেখে বলল, হাসার মতো কথা বলেছ তাই হাসছি। আমি জানি তুমি জেনির বিষয়টা জেনে মন খারাপ করেছ। মন খারাপ করারই কথা। একটা মেয়ে কখনোই চায় না তার হাজবেন্ডের অন্য কারোর সাথে বিয়ে হোক। তুমি এখনো মন থেকে এখনো আমায় নিজের হাজবেন্ড বলে না মানলেও বিয়েটা মানতে শুরু করেছ। আমি বিয়ের পরেই জেনির কথা জানাতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি তেমন। ভেবেছিলাম 1-2 দিনের মধ্যে বলে দিব, কিন্তু আমি বলার আগেই জানতে পারলে। ডাইনিং রুমেও তোমার অস্বাভাবিক আচরণ দেখেছি। আমায় যে ইগনোর করছিলে তা বুঝতে পারছিলাম। সেই সময় ইচ্ছে করলেই তোমায় বোঝাতে পারতাম, তবে তা করিনি। আমার মনে হচ্ছিল তুমি নিজ থেকে আসবে এই বিষয়ে কথা বলার জন্য। ঠিক তাই হলো। তুমি এলে কথা বলার জন্য। ইউনো মিরাতুল, আচ্ছা তোমার রুদ্রময়ী রূপে আমি ইমপ্রেস হয়েছি। আই লাইক ইট। মিরাত আহিয়াদের কথাগুলো শুনে হতভম্ব হয়ে বসে আছে। তার চোখের চাহনি গভীর সমুদ্রে ডুব দেওয়ার প্রচেষ্টা মাত্র। আহিয়াদের মুখ থেকে বের হওয়া কথা মৃদু ঝড়ের মতো মনে হলো। মনের অজানা কোণে তা অদ্ভুত শিহরণ সৃষ্টি করছে। লাস্টের কথাগুলো এখনো কানে বেজে চলেছে। মিরাত বিস্ময়ের রেশ কাটিয়ে থমথমে গলায় বলে ওঠে, জেনি আপুকে আপনি বিয়ে করবেন? আহিয়াদ হাসা বন্ধ করে নির্লিপ্ততা ভঙ্গিতে জবাব দেয়, ঘরে নতুন বউ রেখে আবারও বিয়ে করার ইচ্ছে আমার নেই। মিরাত কথাটি শুনতেই চমকে উঠল। বাস্তবতায় তার মনে আচমকা আঘাত লেগেছে। তার চোখে তীব্র অবিশ্বাস ল। আহিয়াদের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে সে উপলব্ধি করছে আজ সমস্ত অজানা কথার বহর তার জন্যই অপেক্ষা করছে। মিরাত কিছুটা স্বাভাবিক হতে লাগল। আমাদের বিয়ের কথাটা আর কতদিন লুকিয়ে রাখবেন? অপেক্ষা করছিলাম কবে এসে তুমি নিজ থেকে বলবে তোমার অধিকার চাও। ঠিক সেদিনই সকলকে জানিয়ে তোমায় তোমার প্রাপ্য অধিকার বুঝিয়ে দেব। যদি বলি আমি আজই আমার প্রাপ্য অধিকার বুঝিয়ে নিতে চাই। মিরাতহীন শীতল কণ্ঠে বলে উঠল। তার স্বরে দৃঢ়তা ছিল। মনে হচ্ছিল ঠান্ডা বাতাসের ঝাপটার মধ্যে এক ফোঁটা আগুন। আহিয়াদ কিছুটা চমকালো বোধ হয়। তার চোখগুলো বিস্ময়ে বড় হয়ে গেল। মিরাতের কথায় স্পষ্টতা লক্ষ্য করল সে। আহিয়াদ হয়তো এমন প্রত্যুত্তর আশা করেনি। সে তীক্ষ্ণ দৃষ্টিতে মিরাতকে অবলোকন করতে লাগল। মিরাতকে আজ অতি শান্ত দেখাচ্ছে। আহিয়াদ নড়েচড়ে বসে স্বাভাবিকভাবে বলল, তুমি যা চাইছো তাই হবে। তবে আজ নয়, আগামীকাল রাতের জন্য প্রস্তুত হও জীবনের আরেকটি নতুন সূচনার জন্য। মিরাত অদ্ভুতভাবে হাসে। বলল, জেনি আপুকে তো ঠকিয়ে দিলেন মশাই। সে তো আপনার বউ হওয়ার অপেক্ষায় প্রহর গুনছিল। আহিয়াদ ভ্রুক্ষেপহীনভাবে প্রত্যুত্তর করল, তোমার হাজবেন্ড কাউকে ঠকায় না মেয়ে।
যদি ঠকানোর হতো তাহলে তোমার সাথে আমার বিয়ের কথাটা গোপন করে জেনিকে বিয়ে করতে পারতাম। মিরাত, এটা করলে তোমার প্রতিবাদ করেও কোনো লাভ হতো না, কারণ সবার মুখ বন্ধ করার পাওয়ার আমার আছে। তাহলে কি আমি ভেবে নেব আমার জন্য আপনি আপনার বাগদত্তাকে বিয়ে করলেন না? মিরাতের কণ্ঠ কাঁপছে। আহিয়াদের চোয়াল শক্ত হয়ে উঠল। গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তোমার সাথে আমার হঠাৎ বিয়ে না হলেও জেনিকে আমি কখনো বিয়ে করতাম না। মিরাত বিস্ফোরিত নয়নে তাকালো আহিয়াদের দিকে। তার চোখ মুখে ফুটে উঠেছে বিস্ময়। আহিয়াদের মুখে গম্ভীর ভাব, কঠিন দৃষ্টি তার দিকে নিবন্ধ। সেই দৃষ্টির ঝড়ের মধ্যে মিরাত আটকে পড়েছে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। চারপাশের নীরবতায় মিরাতের হৃদয়ের স্পন্দন শোনা যাচ্ছে। সে ঢোক দিল। মিরাত ভয়া হত কণ্ঠে বলে উঠল, এসব আপনি কি বলছেন? আমি এসব নিয়ে আর কথা বলতে চাইছি না। খুব শীঘ্রই জেনির বিষয়টা ক্লিয়ার করব সবার সামনে। এটা জেনে রাখো, আমি কাউকে ঠকাই না। আস্তে ধীরে সবকিছুই জানতে পারবে। এসব কথা আর না বাড়াই। তুমি যে ভিজে কাপড়ে বসে আছো, এভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে, সেদিকে কি খেয়াল আছে? মিরাতের এবার নিজের দিকে খেয়াল হলো। ভেজা অবস্থায় থাকলে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা মনে জাগল। তার মনে হলো এখানে বসে থাকার চেয়ে নিচে চলে যাওয়া অনেক ভালো। কিন্তু তার মনে আরেকটি ভয় কাজ করতে লাগছে, ফাবিহা যদি তাকে রুমে না দেখে তাহলে হাজারটা প্রশ্নের ঝড় বইয়ে দিবে। এই চিন্তায় তার অন্তঃস্থ ভয়ের আধার আরো ঘনীভূত হলো। মুখ পাংশুটে বর্ণ ধারণ করল। মিরাত মনে মনে বলল, দুই দারুণ বিপদের মধ্যে আটকে পড়েছে সে। বাহ! মিরাত বেড থেকে দ্রুততার সহিত উঠে দাঁড়ালো। তড়িঘড়ি করে দরজার কাছে চলে গেল। আহিয়াদ তখনই বলে উঠল, স্টপ মিরাত। মিরাত পা থামিয়ে কপাল কুঁচকে পেছনে ফিরে তাকায়। আহিয়াদ চেয়ার থেকে উঠে তার সন্নিকটে দাঁড়িয়ে আছে। মিরাত কৌতূহলী ভাব নিয়ে শুধালো, থামতে বললেন কেন? কোথায় যাচ্ছ? নিচে যাচ্ছি। যাওয়ার দরকার নেই, এখানেই থাকো আপাতত। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যাওয়ার সময় ভিজে যাবে। মিরাতের শান্ত মনেও অস্থিরতার ঢেউ খেলে গেল। আহিয়াদের শান্ত কণ্ঠে বলা আদেশে সে থুম মেরে দাঁড়িয়ে রইল। হঠাৎ কিছু একটা মনে করে সারা গা কাঁপিয়ে ছাদের দিকে পা বাড়াল মিরাত। আহিয়াদ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। কিছু বলার তাগিদ অনুভব করলেও বাক্যগুলো কণ্ঠে আটকে গেল আহিয়াদের। সে দ্রুততার সঙ্গে দরজার দিকে এগিয়ে গিয়ে মিরাতকে ধরতে চাইল, কিন্তু কোনো কারণবশত আর হাত বাড়াল না। বৃষ্টি এখনো তীব্র বেগে হচ্ছে। হালকা বাতাসও বইছে। মেঘের আওয়াজও শোনা যাচ্ছে। বিদ্যুতের আলোয় শহরের রাস্তাঘাট আলোকিত হয়ে আছে। মিরাত ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে চোখ বন্ধ করে দুহাত মেলেছে, দেখে মনে হচ্ছে আকাশের সঙ্গে একাত্ম হয়ে গেছে। বৃষ্টি এসে তার শরীরকে কোমল হাতে ছুঁয়ে দিচ্ছে, প্রতিটি ফোঁটা একান্ত নিবেদন। তার চুলের খোপা খুলে পিঠের দিকে ছড়িয়ে পড়েছে। কৃষ্ণ বর্ণের লম্বা কেশ কোমরকে ছুঁয়ে যাচ্ছে। সেদিকে খেয়াল নেই মানবীর। হালকা আলোয় মিরাতের অবয়ব স্পষ্ট হয়ে উঠছে, আর সেই আলোতে মেয়ে সত্তার সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে। আহিয়াদ এই দৃশ্য দেখে মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে পড়ে। বৃষ্টির বিন্দুগুলো মিরাতের মুখে জ্বলজ্বল করছে অমূল্য মুক্তার মালা নেয়। মনে হচ্ছে সেগুলো একে একে মানবীর ত্বকে নাচছে। সেই দৃশ্য আহিয়াদের হৃদয়ে প্রশান্তির আবহ ছড়িয়ে দিচ্ছে। আহিয়াদের চক্ষুতে দৃশ্যমান শুধু মিরাতের উপস্থিতি আর বৃষ্টির সুর। সে অপলক দৃষ্টিতে মিরাতের বৃষ্টি ভেজা স্নিগ্ধ রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তার চোখে কামুকতার লেশমাত্র নেই, বরং নির্মল ভালোলাগার প্রতিফলন রয়েছে। তার মেয়েটিকে বৃষ্টির মাঝে ভিজতে বাধা দিতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। হঠাৎ মিরাত চোখ খুলে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। আহিয়াদকে দেখে তার মনে অসাধ্য কাজ সাধনের ইচ্ছা জাগ্রত হয়। ধীরে ধীরে সে আহিয়াদের দিকে এগিয়ে যায়। আহিয়াদের সামনে দাঁড়ায়। সে সাহস সঞ্চার করে কোমল হাত দিয়ে আহিয়াদের হাত ধরে। আহিয়াদ ভ্রুর যুগল কুঁচকে তাকায়। মিরাত সুমিষ্ট কণ্ঠে বলে ওঠে, আমাদের নতুন জীবনের সূচনাটা হোক আপনার আর আমার বৃষ্টিবিলাসের মধ্যে দিয়ে। কথাটি সম্পূর্ণ করেই সে আহিয়াদকে টেনে ছাদের মাঝ বরাবর নিয়ে আসে। আহিয়াদও বাধা দেয় না, কেবল মিরাতের কাণ্ড দেখে মুগ্ধ হয়ে যায়। দুই মানবী আজ বৃষ্টির সাথে একাকার হয়ে চলেছে। বৃষ্টি তাদেরকে অসাধারণ সঙ্গীতের ছন্দে বাঁধছে। মনে হচ্ছে সময় যেন থেমে গেছে এইক্ষণে। সারা দুনিয়া ভুলে তারা মেতে আছে বৃষ্টির আনন্দে, যেখানে প্রতিটি ফোঁটায় লুকিয়ে রয়েছে স্বপ্ন ও প্রেমের প্রতিশ্রুতি। মিরাত আহিয়াদের মুখ পানে তাকায়। চোখে নানা প্রশ্নের ঝুড়ি। সে নিজেকে দমিয়ে রাখল। ওষ্ঠ ভিজিয়ে কম্পনরত কণ্ঠে আওড়ালো, আহিয়াদ, আপনি কি আমার একটা কথা রাখবেন? মিরাতের কণ্ঠে কিছু একটা ছিল,
যা আহিয়াদকে উদ্বিগ্ন করে তুলল। উৎকণ্ঠা চেপে জিজ্ঞেস করল, কি কথা? মিরাত মলিন হেসে বলল, কথা দিন আপনি আমায় কখনো ছেড়ে যাবেন না। আহিয়াদের উদ্বিগ্নভাব কমে আসে, মনে অদ্ভুত ভালো লাগার দোলা দিল। সে পুরুষালী হাত দ্বারা মিরাতের নরম হাত মুঠোবন্দি করে নিল। মিরাত কিছুটা চমকে উঠেও নিজেকে সামলে নিল। কথা দিলাম কখনো ছেড়ে যাব না। আহিয়াদের কণ্ঠ হতে নিঃসৃত কথায় মিরাত সতৃষ্ণ নয়নে আহিয়াদের দিকে তাকায়। তার চোখে বিরাজ করছে অসীম কৌতূহল ও আবেগের দীপশিখা। ঠোঁটের কোণে হাসির রেখা ধীরে ধীরে ফুটে ওঠে, কিন্তু সে হাসি আহিয়াদের দৃষ্টির অগোচরে থেকে যায়। হঠাৎ করেই আহিয়াদ তার মুঠোবন্দি হাতের দিকে নজর দেয়। মুহূর্তের চাঞ্চল্যে মিরাতের নরম হাতে তার ওষ্ঠ ছুঁয়ে দেয়। এই অপ্রত্যাশিত স্পর্শে মিরাত ভীষণভাবে চমকায়। শিরশির করে ওঠে শরীর। মিরাত লাজুক ভাব আড়াল করে বিস্মিত কণ্ঠে শুধালো, এটা কি ছিল? আহিয়াদ ভ্রুক্ষেপহীনভাবে উত্তর দিল, আমাদের নতুন জীবনের সুন্দর সূচনার প্রাথমিক ধাপ। মিরাত লজ্জায় হাঁসফাঁস করতে লাগল। সে দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আহিয়াদ মিরাতের হাত ছেড়ে স্বাভাবিক হয়ে দাঁড়ায়। মিরাত তখনই উল্টো ঘুরে দাঁড়ায়। লাজুক হাসি তার ওষ্ঠ জুড়ে। এর মাঝেই কেটে গেছে 3 দিন। আহিয়াদ আর মিরাত 2 দিনের জ্বরে কাহিল হয়ে গিয়েছে। আহিয়াদের জ্বর কম থাকলেও মিরাতের জ্বরের মাত্রা বেশি ছিল। বৃষ্টিতে ভেজার কারণে এই অবস্থা হয়েছিল। গতকাল হতে মিরাত আর আহিয়াদ দুজনেই কিছুটা সুস্থ। সুরমা বেগম দুজনের যত্ন নিজ হাতে করেছেন এই 3 দিন। হঠাৎ জ্বর কেন হয়েছে তা নিয়ে দুজনকে নানা প্রশ্ন করে গেছেন, অথচ দুজনেই চুপচাপ হযবরল বুঝিয়ে এড়িয়ে গেছে। কিন্তু ফাবিহা এই ঘটনায় একটু সন্দিহান বটে। মিরাত বা আহিয়াদের কথা সে বিশ্বাস করেনি। তার সন্দেহের মাত্রা বাড়িয়ে দিয়েছিল বৃষ্টিস্নাত রাতে ফাবিহার রুমে মিরাতের অনুপস্থিতি। সেদিন রাতে বাজ পড়ার পর ফাবিহার ঘুম ভেঙে যায়। সে পাশে তাকিয়ে দেখে মিরাত নেই বিছানায়। সে উঠে ওয়াশরুম বেকুনিতে খোঁজে, তবে পায় না। সে রুমের দরজা খুলতে গিয়ে দেখে দরজা আগে থেকেই খোলা। ফাবিহা বুঝতে পারে মিরাত ডাইনিং রুমে আছে। সে ডাইনিং রুমে যাওয়ার সময়ই ভেজা শরীরে মিরাতকে তার ঘরের দিকে ছুটে আসতে দেখে। সে কথা বলতে যাবে তার আগেই মিরাত তার রুমে ঢুকে যায়। ফাবিহা কিছুটা অবাক হয়। এত রাতে মিরাতকে বৃষ্টিতে ভেজা অবস্থায় দেখে। তার মাথায় ঘুরপাক খেতে থাকে ছাদের চাবি মিরাত কিভাবে পেল। সে সন্দিহান হয়ে মেইন দরজার দিকে যাবে, অমনি দরজা খুলে আহিয়াকে আসতে দেখল। তাও ভেজা অবস্থায়। তার সন্দেহ কিছুটা গাঢ় হলো। তার মানে দুজনে কি বৃষ্টি বিলাস করেছে। নানা ভাবনায় সেখানে থেকে নিজের রুমে যায় আহিয়াদ দেখার আগেই। সে রুমে যেতেই দেখতে পায় মিরাত শুয়ে পড়েছে। সে কিছু না জিজ্ঞেস করে চুপচাপ শুয়ে পড়ে বিছানায়। সে বুঝতে পারে কাহিনী কিছু একটা আছে। সন্দেহ তো সেদিনই হয়েছিল যেদিন জেনি আর আহিয়াদের বিয়ের কথা জেনে মিরাত মলিন মুখে উঠে এসেছিল। আহিয়াদ তাদের ফ্ল্যাটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি, চোখে কালো চশমা আর চুল জেল দিয়ে সেট করা। আজকে দেখতে অধিক সুদর্শন লাগছে। আহিয়াদের অপেক্ষা করার কারণ সবাই মিলে শপিং করতে যাবে আজ। গতকাল রাতে পরিবারের সকলকে পার্টির কথা বলেছে। সকলে কি উপলক্ষে পার্টি দিচ্ছে কারণটা জানতে চাইলেও সে কাউকে বলেনি। শুধু বলেছে কারণটা সারপ্রাইজ হিসেবে থাক। আগামীকাল আহিয়াদ মাঝারি পরিসরে পার্টির আয়োজন করেছে। পার্টির সকল খরচ সে বহন করবে। সেই উপলক্ষে আজ শপিং করতে যাওয়া। অপেক্ষার প্রহর শেষ করে মিরাত, ফাবিহা, সুরমা বেগম একসাথে আহিয়াদের সামনে উপস্থিত হলো। আহিয়াদ সকলের দিকে দৃষ্টিপাত করে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে পড়ল। সুরমা বেগম ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়লেন। মীরা তার ফাবিহা পেছনের সিটে বসে পড়ে। আহিয়াদ সিট বেল্ট লাগিয়ে যখন লুকিং গ্লাসের দিকে নজর দিলে তখন সেখানে তার চোখে পড়ল মিরাতের মুখাবয়ব। অস্বস্তিতে ভরা সেই মুখটি যেন জ্বরের থাবায় জর্জরিত। নীল সাদা 3 পিস পরিহিত মিরাতের মুখে কোন প্রসাধনের ছোঁয়া নেই, আর মাথায় সাদা ও নীলের সংমিশ্রণে হিজাব। আহিয়াদের মনে হলো মিরাত কিছুটা শুকিয়ে গেছে। মিরাতের আগের মুখের রং হারিয়ে গেছে। মিরাত এদিক ওদিক তাকাতে থাকলেও হঠাৎ করে লুকিং গ্লাসের দিকে চোখ পড়তেই দেখল আহিয়াদ তাকিয়ে আছে। চমকে ওঠে সে। তার সরু দৃষ্টিতে খেয়াল হয় আজ আহিয়াদ সাদা শার্ট পরেছে, চোখে কালো চশমা। আজকের আহিয়াদ অন্য রকম সুদর্শন। ভাবতে ভাবতেই তার হার্টবিট দ্রুত হয়ে ওঠে। সে ভ্রু নাচিয়ে ইশারায় জানতে চাইল কেন এমনভাবে তাকিয়ে আছে। আহিয়াদ মাথা নাড়িয়ে মৃদু হাসল, চোখের ইশারায় বলল, এমনি। এরপর সে চোখ ফিরিয়ে গাড়ি স্টার্ট দিতে লাগল। মিরাত দৃষ্টি সরিয়ে বাহিরের দিকে তাকায়, তার মুখে মুচকি হাসি ফুটে ওঠে। সুরমা বেগমের নজরে পড়ে না সেই দৃশ্য,
কিন্তু ফাবিহার দৃষ্টিগোচর হয়। শপিং মলের বাইরে দাঁড়িয়ে মিরাত চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেছে। এত বড় শপিং মল তার চোখে আগে কখনো পড়েনি। চারপাশে নানা ধরনের মানুষের ভিড়, তাদের পোশাক আশাক আর চলাফেরা দেখেই বোঝা যায় এখানে ধনীরাই শপিং করতে আসে। মিরাত ধীরে ধীরে আশেপাশের দোকানগুলোতে চোখ বুলাতে লাগলো। প্রতিটি দোকানে সাজানো বিভিন্ন পণ্য, রঙিন পোশাক, গহনাগাটি সবকিছু অসম্ভব সুন্দর লাগছে তার কাছে। ফাবিহা ও সুরমা বেগম ড্রেস দেখতে ব্যস্ত হয়ে পড়েছেন। দোকানের ভেতরে তারা বেশ অনেকক্ষণ ধরে একটির পর একটি ড্রেস পরীক্ষা করে চলেছে, কিন্তু তাদের পছন্দ মতো কিছুই পাচ্ছে না। ভিন্ন ভিন্ন রং, নকশা আর ডিজাইন দেখে যাচ্ছে, কিন্তু প্রত্যেকবারই যেন তাদের মুখে হতাশার ভাঁজ। অন্যদিকে আহিয়াদ তাদের এই কাণ্ড দেখে অবাক হয়ে ভাবতে থাকে। মা ও বোনের অবিরাম চর্চা ড্রেস চয়েসের মাঝে সে একাকী দাঁড়িয়ে আছে। পাশে থাকা সেলসম্যানের দিকে তাকিয়ে তার মনে বেচারা ওই যুবকের জন্য সত্যিই দুঃখ হচ্ছে। একের পর এক পোশাক নিয়ে আসছে, কিন্তু কাউকেই সন্তুষ্ট করতে পারছে না। সেলসম্যানের উপর দৃষ্টি রেখে সে একটু হতাশ হয়ে আশেপাশে তাকাতে লাগলো। মিরাতকে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো। দোকানের কাচের দেয়াল ভেদ করে যখন মিরাতের পরিচিত মুখ চোখে পড়ে, আহিয়াদ সুরমা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠল, মা তুমি ফাবিহার ড্রেস চয়েস করো, আমি আমার আর বাবার ড্রেস কিনে নিয়ে আসি। সুরমা বেগম পিছু ফিরে উত্তর দিল, ঠিক আছে যাও, তার আগে মিরাতকে খুঁজে নিয়ে এসো। এত দ্রুত কোথায় গেল? মিরাতের ড্রেসও তো কিনতে হবে। আহিয়াদ মাথা দুলিয়ে বলল, ঠিক আছে, আমি মিরাতকে খুঁজে নিয়ে আসছি। কথাটি সমাপ্ত করে আহিয়াদ সেখানে থেকে বেরিয়ে মিরাতের কাছে গেল। মিরাত শাড়ির দোকানের সামনে দাঁড়িয়ে আছে, তার চোখে রং বেরঙের শাড়ির বাহার। প্রতিটি শাড়ির আলাদা আলাদা ডিজাইন, কিন্তু তার মন হারিয়ে গেছে বিশেষ একটিতে। কাচের আস্তরণ ভেদ করে হালকা গোলাপি রঙের শাড়ির দিকে তাকালো। হালকা গোলাপির মাঝখানে গোল্ডেন সুতোর ছোট ছোট কারুকাজ করা শাড়িটি দূর থেকে দেখতেই অসাধারণ সুন্দর লাগছে। মিরাত মিরাত ভাবনার অবসান ঘটে। সে চমকে পেছনে তাকায়। পেছনে তাকাতেই দেখতে পায় আহিয়াদকে। মিরাত কৌতূহল নিয়ে বলল, আপনি এখানে? আহিয়াদ সরাসরি উত্তর দেয়, তোমায় খুঁজতে এসেছিলাম, চলো আমার সাথে। কোথায়? আহিয়াদ কথা না বাড়িয়ে মিরাতের এক হাত ধরল। মিরাত কিছু বলবে তার আগেই আহিয়াদ তাকে টেনে নিয়ে যেতে লাগলো। মিরাত আর আহিয়াদ জুয়েলার্সের দোকানে বসে আছে। মিরাতের মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট, দৃষ্টি নিবন্ধ করেছে সামনে থাকা সেলসম্যানের দিকে যে গহনা প্যাকিং করে দিচ্ছে। আহিয়াদ তখন নীরবে তার কার্ড বের করে টাকা পরিশোধ করে দিল। ভাবতেই অবাক লাগছে আহিয়াদ তার জন্য গহনা কিনছে। দোকানে প্রবেশের পর মিরাত কিছু বুঝতে পারেনি কেন তাকে এখানে আনা হয়েছে। কিন্তু যখন হঠাৎই আহিয়াদ তার হাতে স্বর্ণের চুড়ি পরিয়ে দেখতে লাগলো, তখন মিরাত বিস্ময় জিজ্ঞেস করেছিল, চুড়ি কার জন্য নিচ্ছে? আহিয়াদের সরল উত্তর, বউয়ের জন্য নিচ্ছে। এ কথা শুনেই মিরাতের মনে অদ্ভুত অনুভূতি জেগে উঠেছিল। তার চোখে মুখে বিস্ময়ের রেশ লেগে রয়েছে এখনো। গহনার ব্যাগটা হাতে নিয়ে মিরাতকে চুপচাপ অন্যমনস্ক দাঁড়িয়ে থাকতে দেখে শুধালো, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? গহনা পছন্দ হয়নি? মিরাত থতমত খেয়ে বলল, আমি কখন বললাম পছন্দ হয়নি? আপনি যে এত গহনা কিনলেন, আমার জন্য এগুলো না কিনলেও পারতেন। আহিয়াদ সামনের দিকে যেতে যেতে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই তোমার জন্য কিনেছি। মিরাত মুখ গোমরা করে পিছে পিছে গেল। মিরাত কিছুটা অস্বস্তিতে বলল, আপনি এই শাড়ির দোকানে আবার কেন আসলেন? তাড়াতাড়ি চলুন, আন্টি আমাদের খুঁজবে। কিন্তু আহিয়াদ তার কথায় পাত্তা না দিয়ে হালকা গোলাপি শাড়িটি হাতে নিল। মিরাতের গায়ে শাড়িটি ধরতেই তার চোখে পড়ে সেই অপরূপ সৌন্দর্য। শাড়ির রং মিরাতের গায়ে বিশেষ দ্যুতির সঞ্চার করছে। মিরাত ফাল ফাল করে তাকিয়ে থাকে, আহিয়াদের কাণ্ড কারখানা দেখছে, মনে হচ্ছে যেন পুরো দোকানটাই তুলে নিয়ে যাবে। তার খেয়াল হলো এই শাড়িটাই তো সে তখন বাহির হতে দেখছিল। তাহলে কি আহিয়াদ কোনোভাবে বুঝতে পেরেছে তার এই শাড়ি পছন্দ? মনে মনে উৎকণ্ঠিত হয়ে ভাবতে লাগলো। আহিয়াদ তখন আরো 7টা শাড়ি পছন্দ করে সেলসম্যানকে প্যাকিং করতে নির্দেশ দিল। মিরাত আবারও বিস্ময় নিয়ে বলল, এত শাড়ি কার জন্য কিনছেন? আহিয়াদ ঘড়িতে সময় দেখতে দেখতে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, দুটো মায়ের আর বাকিগুলো তোমার। সে একবার শাড়ির দিকে তাকাচ্ছে তো আরেকবার আহিয়াদের দিকে তাকাচ্ছে। মিরাত মিনমিনে কণ্ঠে বলল, হঠাৎ কেন আমার জন্য শপিং করছেন বলুন তো? আপনার বাড়ির লোক জিজ্ঞেস করলে কি বলবেন? আহিয়াদ তীক্ষ্ণ দৃষ্টিতে মিরাতের দিকে তাকিয়ে বলল, যেটা সত্যি সেটাই বলবো। তুমি হয়তো ভাবছ আমি বিয়ের বিষয়টা লুকিয়ে রাখতে চাইছি।
কিন্তু তেমন নয়। নতুন বউ যেমন সেজেগুজে প্রথম শ্বশুরবাড়িতে আসে, ঠিক তেমন ভাবেই তোমায় বধূ বেশে দেখতে চাই। আগামীকাল আমাদের জীবনের একটা স্পেশাল দিন, তাই সবকিছুই পারফেক্ট হওয়া চাই। মিরাত চুপচাপ শুনল। আহিয়াদের কথায় তার মুখে একটু লজ্জার ছাপ পড়ল। হৃদয়ে অদ্ভুত উষ্ণতা অনুভব করল। সে তা আড়াল করার প্রয়াস চালালো যেন আহিয়াদ বুঝতে না পারে তার অন্তরালের সেই আবেগ। কথোপকথনের মাঝেই আহিয়াদের হঠাৎ ফোন বেজে উঠেছে। সে কথা বলা বন্ধ করে পকেট হতে ফোন বের করে মিরাতকে ইশারায় দাঁড়াতে বলে কল রিসিভ করে কিছুটা দূরে গিয়ে কথা বলতে লাগলো। মিরাত শাড়ির সেকশন ঘুরে ঘুরে দেখতে লাগলো। বেশিরভাগ শাড়ির দাম তার কাছে অনেক বেশি মনে হচ্ছিল। বিভিন্ন রঙের ডিজাইনের শাড়ি দেখার পর হঠাৎ তার চোখ পড়ল খয়েরি জামদানি শাড়ির দিকে। সে হাত দিয়ে শাড়িটা স্পর্শ করতে উদ্যত হলো, কিন্তু ঠিক সেই সময় একজন ব্যক্তি সেই স্থান থেকে শাড়িটা হাতে তুলে নিল। মিরাত চমকে 2 ধাপ পিছিয়ে গেল। হোয়াট অ্যা সারপ্রাইজ মিরাত, আবারও তোমার সাথে দেখা হয়ে গেল। মিরাত সামনে তাকাতেই পরিচিত সেই মুখটি দেখতে পেল। ইফতি, একসময়ের সঙ্গী, এখন তার কাছে ইফতি নামক মানুষটা অস্পষ্ট স্মৃতি শুধু। ইফতির উপস্থিতি তাকে চোরাবালির মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে। ভয়ার্ত চোখে সে লক্ষ্য করল ইফতির মুখের গভীরে লুকানো সেই পিশাচ ভাব। নিমেষেই তার মন বিষিয়ে উঠল। পরিচিত মুখের কাছে এসে মিরাতের মনে উকি দিচ্ছে স্মৃতির তারা। কেন আবার দেখা হলো তাদের? কি খুঁজছে ইফতি এখানে? এই প্রশ্নগুলোই ক্রমশ তার বুকের ভিতর আলোড়ন সৃষ্টি করছে। সে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো। মিরাতকে হঠাৎ এই জায়গায় দেখে ইফতি ভীষণ উচ্ছ্বসিত। ইফতির মুখে ফুটে উঠেছে বিদ্যুতে হাসি। সে বলল, কি হলো? আমায় দেখে শোকত হয়ে গেছ? নাকি আমাকে খুঁজতে খুঁজতে এই শহরে চলে এসেছ? মিরাতের মুখ কঠিন হয়ে উঠল। রাগ উঠে গেল। রাগে থরথর করে কাঁপছে সে। তর্জনী আঙুল উঁচিয়ে দাঁতের দাঁত চেপে বলল, আপনার মতো ন মানুষকে খোঁজার কোনো প্রশ্নই আসে না। আমি আপনাকে ফ্রি না করি শুনেছেন? ইফতির হাসি চওড়া হয়ে এলো। দৃঢ় বিশ্বাস নিয়ে বলে উঠল, উহু, তুমি আমায় এখনো ভালোবাসো? মিরাতের রাগ তরতর করে বাড়তে লাগল। রাগান্বিত কণ্ঠে ধীরে বলে উঠল, আপনার মতো ক্যারেক্টারলেসকে আমি ফ্রি না করি? অমানুষ একটা। মিরাত কথাটি বলেই চলে আসতে উদ্যত হলো, কিন্তু হঠাৎ পেছনে থেকে ইফতির হাত তার হাত ধরে ফেলল। এই স্পর্শের রাগে জ্বলে উঠল মিরাত। অগ্নিমুখে সে ইফতির দিকে তাকালো। মুহূর্তের মধ্যে অন্য হাতে ইফতির গালে ঠাটিয়ে চট বসিয়ে দিল। ইফতি স্তব্ধ হয়ে গেল মিরাতের এহেন কাণ্ড। তার চোয়াল রক্তিম হয়ে উঠল। মিরাতের সাহসিকতায় অবাক হয়ে সে কিছুক্ষণ কথা বলার ক্ষমতা হারিয়েছে। তার আরেক হাতে থাকা শাড়িটি মেঝেতে স্ল্যাপ করে পড়ল। আশেপাশের সকলের দৃষ্টি তাদের দিকে। মনে হচ্ছে নাটকের মঞ্চে তারা দুজন নাটক করছে আর বাকিরা দর্শক। ইফতির মুখ ছোট হয়ে গেছে অপমানে। লজ্জায় তার মাথা নিচু হয়ে গেছে দোকান ভর্তি মানুষের সামনে। চরমা রবে এই কল্পনা তার জন্য অভূতপূর্ব। মিরাতের এই প্রতিক্রিয়া ভাবতে পারেনি কখনো। মিরাত ক্ষুব্ধ হয়ে বলল, হাত ছাড়ুন আমার। ইফতি রক্তাভ চোখে তাকিয়ে রুর গলায় বলল, আমায় তুই মা রলি। আরো চর না খাওয়ার ইচ্ছে থাকলে হাত ছাড়ুন। ছাড়ব না, দেখি তুই কি করতে পারিস। মিরাত হাত ছাড়ানোর জন্য চেষ্টাই করতে লাগল, কিন্তু ইফতির আঙুলের থাবা আরো শক্তিশালী হয়ে উঠল। চারপাশের লোকজনের দৃষ্টি দানবের মতো তাকে তাড়া করছে। অদ্ভুত উন্মুখ চোখগুলো তার প্রতি আক্রমণাত্মক হয়ে উঠেছে। মিরাতের মনে হচ্ছে মানুষের দৃষ্টি তার আত্মসম্মানকে টেনে নামানোর জন্য তৈরি। ভাবতেই অস্বস্তি তার গায়ে কাটা দিয়ে উঠল। ইফতি মিরাতের দিকে তাকিয়ে বিশ্বজয়ের হাসি হাসছে। মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবী জয় করে ফেলেছে। কিন্তু হাসিটি স্থায়ী হলো না, তার আগেই কারো শক্তিশালী ঘুষি এসে পড়ল তার মুখে। আঘাতে ইফতি স্তম্ভিত হয়ে গেছে। তার পিশাচ রূপী মুখাবয়ব মুহূর্তের মধ্যে বিবর্ণ হয়ে গেছে। মিরাতের হাত ছেড়ে দিয়ে ইফতি দ্রুত পিছিয়ে গেল। চারপাশে নীরবতা নেমে এলো, আর তখনই ভেসে এলো পুরুষালী বজ্রকণ্ঠের হুঙ্কার, ইউচিপ বাস্টার্ড, তোর সাহস কি করে হলো ওই নোংরা হাতে আমার বউকে স্পর্শ করার? ইফতির ঠোঁট কেটে রক্ত ঝরছে। রক্তবর্ণের দাগ তার আত্মবিশ্বাসকে মুহূর্তের মধ্যে হ্রাস করেছে। সে সেই বজ্রকণ্ঠের শব্দ শুনে বিস্মিত হয়ে সামনে তাকালো। ইফতি সামনে তাকিয়ে দেখল সুদর্শন যুবক। সেই অপরিচিত যুবক চোয়াল শক্ত, চোখে হিংস্রতা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ইফতি দমে যাওয়ার পাত্র নয়। সে সন্দিহান কণ্ঠে বলে উঠল, হু আর ইউ? আপনি মিরাতকে বউ বললেন কেন? আহিয়াদ কাঠিন্যে গলায় বলে উঠল, আমি মিরাতের হাসবেন্ড মিস্টার ইফতি।
আহিয়াদ ইফতিকে মারতে যাবে এমন সময় মিরাত আহিয়াদের বাহু চেপে ধরল। আহিয়াদ তাকায়, আতঙ্কিত দৃষ্টি তাকিয়ে থাকা মিরাতের দিকে। মিরাত ঢোক গিলে বলল, আপনি এসবে জড়াবেন না, এখান থেকে চলুন। আহিয়াদ বজ্র কণ্ঠে বলে উঠল, যে আমার অর্ধাঙ্গিনীর শরীর ছোঁয়ার স্পর্ধা দেখায় তাকে আমি কিভাবে ছেড়ে দিব। মিরাতের গলা শুকিয়ে গেল। আহিয়াদের চোখে যে ভয়ঙ্কর রাগের আগুন জ্বলছে তা স্পষ্ট। সে নিশ্চিত যে ইফতিকে আহিয়াদ ছাড়বে না। ইফতি মিরাত ও আহিয়াদকে লক্ষ্য করে স্থির দাঁড়িয়ে আছে। তার মনে আশ্চর্য অনুভূতি, বিশ্বাস হচ্ছিল না যে মিরাত এত দ্রুত বিয়েও করে ফেলেছে। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে তার মনে নানা ভাবনার উদয় হলো। সে তো ভেবেছিল এত বড় ধোঁকা খাওয়ার পরে সে আর কখনোই বিয়ের পথে পা রাখবে না। ভাইয়া, তুমি মিরাত আপুকে বিয়ে করেছ? ফাবিহার কণ্ঠস্বর শুনে আহিয়াদ আর মিরাত পেছনে তাকায়। দেখতে ফাবিহার বিস্ময়ে আবৃত মুখশ্রী। অবিশ্বাস্য চাহনিতে তাদের দিকে তাকিয়ে আছে। এই মিডল ক্লাস মেয়ে বড়লোক ছোকরা পোটাতে পারে, আমার তা ধারণার বাইরে ছিল। ফ্যামিলি যেমন নিম্ন শ্রেণীর, এই গ্রামের মেয়েও ঠিক ততটাই নিম্ন। সুযোগ বুঝেই বড়লোক ছেলের গলায় ঝুলে পড়েছে। ইফতির কথাগুলো পিনপিনে নীরবতার মধ্যে যেন বজ্রপাতে পরিণত হলো। মিরাতের মুখে কথা নেই। সে জঘন্য শব্দের নীড়ে ঢুকে গেছে। তার চোখের কোণে অশ্রু জমেছে। কানে সেই কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। বক্ষে অবর্ণনীয় বিষণ্ণতা তাকে গ্রাস করছে। ফাবিহা মিরাতের পাশে এসে দাঁড়ায়। মিরাতকে পিছু টেনে নিয়ে যায়। সে নিজেও বাকরুদ্ধ, মস্তিষ্ক জুড়ে শুধুই বিরক্তবোধ। মিরাতের কাঁধে হাত রেখে ফাবিহা অনুভব করে নিঃশব্দ কান্নার ভাব। সে আর আহিয়াদকে কোনো কিছু জিজ্ঞেস করার সাহস করল না। পরিবেশ স্বাভাবিক হলে না হয় পুরো কাহিনী জেনে নিতে পারবে। ইফতি সামনে তাকিয়ে আবারও তাচ্ছিল্যের স্বরে বলে উঠল, এই যে মিস্টার এই মেয়েকে বিয়ে করে নিশ্চয়ই পস্তাচ্ছেন এখন। তাই তো ফ্যামিলিকেও এখনো জানাননি। এখন আর জানিয়ে লাভ নেই, ডিভোর্স দিয়ে দিন। আহিয়াদ আর শান্ত থাকতে পারল না। সে ফুঁসে উঠল। রক্তচক্ষু চাহনিতে তাকালো ইফতির দিকে। রাগে কপালের রোগগুলো স্পষ্ট দৃশ্যমান। সে চোয়াল শক্ত করে কাঠিন্যতা বজায় রেখে তড়িৎ বেগে এগিয়ে গেল ইফতির দিকে। ইফতির হাসি মুখ আতঙ্কের রূপ নিল। সে ঘাবড়ে গেল এহেন কাণ্ডে। তার মুখ ভয়ে সংকুচিত হয়ে গেল মুহূর্তের মধ্যে। ইফতি ভয়ে পিছাতে লাগল। আহিয়াদ বিগড়ে যাওয়া মেজাজে ইফতির সামনে দাঁড়ালো। এক হাতে ইফতির শার্টের কলার ধরে অন্য হাতে সজয়ে বেশ কয়েকটা ঘুষি মারল নাক বরাবর। তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে গলা চেপে ধরল। ইফতির নাক দিয়ে ফিনকির ন্যায় রক্ত পড়ছে। গাল মুখে রক্তের ছিটে। সাদা শার্ট রক্তের ছোপ ছোপ দাগে ভরে গেল। গলা চেপে ধরার কারণে চোখ উল্টে আসছে তার। দম আটকে আসছে। ইফতি আহিয়াদের থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। হাত পা আছড়ে চলেছে। হঠাৎ আক্রমণে বিপর্যস্ত হয়ে গেছে। কি করবে বুঝে উঠতে পারছে না। আহিয়াদের মায়া হলো না। গুরু গম্ভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোর মতো নর্দমার কীটকে আমি আমার বউয়ের সম্পর্কে কোনো কথা বলার অনুমতি দেয়নি। তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। তোর মতো ক্যারেক্টারলেস আবার আমায় সাবধান করছিস। ইফতি ব্যথায় কাতর কণ্ঠে ধীরে বলল, আমায় ছেড়ে দে। উহু, তোর মুখ চিরদিনের জন্য বন্ধ করে তারপর একবারে মুক্তি দেব। ইফতি আরো ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। ভয়ে গলা শুকিয়ে আসছে। আহিয়াদ নামক মানুষটিকে ভয়ানক লাগছে। তার নিঃশ্বাস আটকে আসছে। এখনই বোধ হয় মরে যাবে। দোকানের কর্মচারীরা পরিস্থিতি বেগতিক দেখে দুজন ছুটে এসে আহিয়াদের থেকে ইফতিকে ছাড়াতে লাগল। আরেকজন দ্রুত পুলিশকে কল করল। আহিয়াদ তখনই ইফতিকে সজোরে ধাক্কা দিল মেঝেতে। ইফতি নিজেকে সামলাতে না পেরে ঠাস করে মেঝেতে পড়ে গেল। তার কপাল সজোরে বাড়ি খেল মেঝেতে। কপাল কেটে গলগল করে রক্ত পড়তে লাগল। ফ্লোরে যেন রক্তের বন্যা বইছে। সেখানে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল। কর্মচারী দুজন ভয়ে আহিয়াদকে ছেড়ে পিছু হটল। কি নৃশংস দৃশ্য! মিরাতের কান্নার অসীম দেনামনায় ডুবে গেছে। আহিয়াদের হিংস্র রূপ দেখে তার মন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে এই মুহূর্তে সে সেই পরিচিত মানুষটিকে হারিয়ে ফেলেছে। সামনে দাঁড়িয়ে আছে ভিন্ন সত্তা। নৃশংস দৃশ্য দেখে মিরাতের গা গুলিয়ে উঠল। সে মুখ চেপে ধরল। ফাবিহার চোখগুলো বিস্ফোরিত। ভাইয়ের রূপের ভয়াবহতা তাকে অচেতন করে দিচ্ছে। আহিয়াদের ক্ষুব্ধ চেহারা দেখে সে কথা বলার সাহস হারিয়ে ফেলেছে। ইফতি ব্যথায় চিৎকার করছে। মেঝেতে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। তার শরীরে শক্তি নেই। ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। আহিয়াদ এগিয়ে যায় ইফতির দিকে। পা বাড়িয়ে লাথি মারে ইফতির পেটে। ইফতি ব্যথায় আর্তনাদ করে উঠে। গগনবিদারী শব্দে সকলে চমকে যায়। আহিয়াদ ফিচেল হাসে।
ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, এতগুলো মারলাম কেন জানিস? মেয়েদের সম্মান না করার জন্য। তোর বাড়িতেও মা বোন আছে, তাদের সাথে কেউ এমন জঘন্য ব্যবহার করলে কেমন লাগতো? নিশ্চয় ভালো লাগতো না। আমারও ভালো লাগেনি। তুই ভুল মানুষকে কটু কথা শুনিয়েছিস, ফলে তো ভোগ করতেই হবে। যদি বেঁচে থাকিস তাহলে তোর বাপকে জিজ্ঞেস করিস আহিয়াদ সীমান্তকে। স্লাকুত্তা বেস্ট অফ লাক ভবিষ্যতের জন্য। কথা শেষ হতেই আরেকটি লাথি মারল ইফতির পেটে। ইফতি ব্যথা সহ্য করতে না পেরে চেতনা হারালো। আহিয়াদ অগ্নিচক্ষে তাকিয়ে আছে আহত ইফতির দিকে। মিরাত ভয়ে চোখ খিচে নিল। আহিয়াদ ইফতিকে মেরে ফেলবে তাহলে তো জেল হবে, ফাঁসিও হতে পারে। এসব ভাবতেই অন্তর আত্মা কেঁপে উঠল মিরাতের। আহিয়াদের এই হিংস্র রূপ দেখে ভয়ে ঢোক গিলল। ফাবিহা দিগবিদিক ভুলে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মনে হলো আহিয়াদকে থামাতে পারবে একমাত্র সুরমা বেগম। সে তখনই ছুটল মায়ের কাছে। আহিয়াদের রাগ এখনো শান্ত হয়নি। সে পা বাড়িয়ে আরেকটা লাথি দিবে এমন সময় পেছনে থেকে কেউ একজন জড়িয়ে ধরল। আহিয়াদ থেমে গেল। পরিচিত মেয়েলি সুবাস নাসিক্য রন্ধ্রে প্রবেশ করতেই থমকে গেল। সে ঘাড় বাঁকিয়ে দেখল মানুষটিকে। মিরাত তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। অনুভব করল পিঠে ভেজা ভেজা লাগছে। তার মানে মিরাত কাঁদছে। আহিয়াদের রাগ কিছুটা নিভে এলো। সে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো। আপনি ইফতিকে মারবেন না। ও মরে গেলে আপনি জেলে যাবেন। আপনার ফাঁসি হবে। তখন আমার কি হবে বলুন? আমি আপনাকে ছাড়া কিভাবে থাকব? আমি তো সারা জীবনের জন্য একা হয়ে যাব। আপনাকে ছাড়া ধুকে ধুকে মরব। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না আহিয়াদ। মিরাতের কন্দনরত কাতর কণ্ঠ শুনে আহিয়াদ হঠাৎ শান্ত হয়ে গেল। কিছুটা বিচলিত হলো তার মনসত্তা। মিরাতকে নিজের থেকে ছাড়িয়ে সে সামনে দাঁড় করালো। মিরাত নিচু মুখে এখনো কেঁদেই যাচ্ছে। আহিয়াদ শান্ত কণ্ঠে বলে উঠল, আমি না থাকলে বাকি সবাই তো থাকবে। আহিয়াদের শান্ত কণ্ঠে বলা কর্ণকুহরে প্রবেশ করতেই মিরাত অভিমান মিশ্রিত চোখে তাকালো। মলিন মুখে বলে উঠল, বাকি পথটুকু চলার জন্য হলেও আমার আপনাকে চাই। আপনাকে হারাতে চাই না আমি। আহিয়াদ কিছুক্ষণ অপলক দৃষ্টি মেলে রইল, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই তার। তবে মিরাতের কথায় অদ্ভুত অনুভূতি অনুভব করল নিজের মাঝে। কিছুক্ষণ পরে আশেপাশে তাকিয়ে সে কিছু খুঁজতে লাগল। চোখে পড়ল পাশের টেবিলের ওপর একটি পানির বোতল। অতঃপর পা বাড়িয়ে টেবিল থেকে বোতলটি তুলে নিয়ে আসলো আহিয়াদ। বোতলের ঢাকনা খুলে সে মিরাতের সেই হাতের দিকে তাকালো, যেটি ইফতির স্পর্শ করেছিল। সাবধানে হাতটি উঁচিয়ে ধরে পানির দ্বারা স্পর্শ করা স্থানটি ধুয়ে দেয়। মিরাত স্তম্ভিত হয়ে যায়। তার চোখে বিস্ময়ের ছাপ ফুটে উঠেছে। আহিয়াদের হঠাৎ এমন কাণ্ড তাকে বিস্মিত করছে। এই মুহূর্তে তার মনে একটি প্রশ্ন উকি দিচ্ছে, এটি কি তার পরিচিত সেই আহিয়াদ, নাকি অন্য কেউ? আহিয়াদ মিরাতের হাত ছেড়ে দিয়ে বোতলে থাকা অবশিষ্ট পানি ইফতির মুখে ঢেলে দিতে লাগল। মিরাত 2 কদম পিছিয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করে মিরাতকে উদ্দেশ্য করে অতি অস্বাভাবিক কণ্ঠে বলে উঠল, তোমাকে স্পর্শ করার অধিকার একমাত্র আমার। আমি ব্যতীত যে তোমায় স্পর্শ করার দুঃসাহস দেখাবে তাকে আমি নিজ হাতে খুন করব। আহিয়াদের অপরিচিত আচরণে মিরাত হিতাহিতজ্ঞানশূন্য হয়ে পড়ল। অজানা ভয়ের আবরণে সে সিটিয়ে গেল। তার হৃদয়ের ভিতর তীব্র শিহরণ জাগ্রত হল। সে অবিশ্বাস্য চাহনিতে সামনে দাঁড়িয়ে থাকা সেই মানবটির দিকে তাকালো। আহিয়াদের চেহারার মধ্যে ক্রোধ ও হতাশার ছাপ স্পষ্ট। তাকে আজ পরিচিত মনে হচ্ছে না। মিরাতের মনে হলো এ যেন অচেনা দানব, যার অন্ধকার ছায়া তার জীবনের আলোকে গ্রাস করছে। মিরাতের চোখে অজানা দোলাচল। মনে হচ্ছে এটি ভয়াবহ স্বপ্ন। চোখ খুললেই সব স্বাভাবিক হয়ে যাবে। আহিয়াদ মিরাতের চাহনির গভীরতা বুঝতে পারল, কিন্তু সে কোনো শব্দ উচ্চারণ করল না। বিরক্ত আর ক্রোধের অদ্ভুত মিশ্রণ তার মনে দানা বেঁধেছে। বিগড়ে যাওয়া মেজাজে হাতে থাকা বোতলটি সে শক্ত হাতে তুলে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। 3 জন কর্মচারী ভয়ে আরো সিটে গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল। তাদের চোখে মুখে ভীতির ছাপ স্পষ্ট ফুটে উঠল। তারা এই মুহূর্তে কি করবে তা বুঝতে পারছে না। দোকানটি এখন প্রায় ক্রেতা শূন্য হয়ে গেছে। চারপাশে অবশ্য হয়ে থাকা চাপা অশান্তি, যেখানে মিরাত এবং আহিয়াদকে ঘিরে তীব্র উত্তেজনা প্রবাহিত হচ্ছে। আহিয়াদ ইফতির দিকে নজর দিল। গাঢ় আলোয় ভাসমান ইফতির দেহটি ক্ষীণ আসা অচেতনতার পর্দা ভেদ করে ধীরে ধীরে সচেতন হতে শুরু করছে। হাত পা নাড়ানোর চেষ্টা করছে। মৃত্যুর সাথে লড়াই করে ফিরে আসছে জীবনদিগন্তে। ফ্লোরের অনেকটা রক্ত আর পানির সংমিশ্রণে জঘন্য আর ভয়াবহ লাগছে। আহিয়াদের হৃদয়ে চাপা ক্রোধ ও উদ্বেগের লহর উঠল।
সে পকেট হতে কাউকে কল করল। ফোনের পর্দায় আলো জ্বলে উঠল। অপর প্রান্ত থেকে অপরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। আহিয়াত গম্ভীর কণ্ঠে মোবাইলের অপর পাশে থাকা ব্যক্তিকে প্রত্যুত্তর করল। সানশাইন শপিং মলে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করুন। 3rd ফ্লোর 22 নং দোকানে একজন গুরুতর আহত হয়েছে। 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স যেন পৌঁছে যায়। অপর পাশের উত্তর আসার আগেই কল কাটল আহিয়াত। রাত 10:15। ফাবিহা তার রুমে স্থির হয়ে বসে আছে। আজকের ঘটনাবলী, বিয়ের কাহিনী, সবকিছু মিলে তার মাথায় বিশাল গন্ডগোল হয়ে গেছে। বাসায় ফিরে মিরাতের কাছ থেকে প্রথমে যা শুনেছে তাতে সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে। আহিয়াদের সাথে দেখা হওয়া থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব কাহিনী মিরাত বলেছে। ফাবিহার পাশে বিছানায় মিরাত অসহায় মুখ করে বসে আছে, ফাবিহার দিকে অনুগ্রহের চাহনিতে তাকিয়ে আছে। তার চোখে আতঙ্কের ছাপ, সে নিজেকে এই পরিস্থিতি থেকে বের করতে পারছে না। ফাবিহার যে এতটা শোকট হওয়ার সম্ভাবনা আছে ভাবতেই পারেনি। ফাবিহা নীরবতা ভেঙে থমথমে গলায় বলে উঠল, ভাই যাকে পিটিয়েছে তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। মিরাত মুখ গোমরা করে বলল, হুমুম, আমার ভাই গ্রামে যে বিয়ে করে ভাবি নিয়ে আসলো আর আমি জানতেই পারলাম না। বিয়ে করেছে তাও কাউকে বলেনি। মনে হয় বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ের কথাটা জানানোর প্ল্যান ছিল। মিরাত একটু লজ্জা পেল। ফাবিহা আবারও হতাশা নিয়ে বলল, আরিশা আপুও আমায় একবারও বলল না। বললে তো আমি বাবা মাকে বলতাম না। বলার মতো অবস্থা ছিল না। হয়েছে। আজ যদি জানতে না পারতাম তাহলে ওই 1-2 বছর পর বাচ্চা কোলে করে নিয়ে এসে আমায় দেখিয়ে বলতে ওই যে ওই কিউট সুন্দরী মেয়েটা তোমার ফুপি হয়। তোমার ওই রগতটা ভাই তো বলেনি। ওটা মেইন বজ্জাত। এখন ভাবছি মা বাবা জানলে কি হবে। আর জেনি আপু যদি জানে ভাই বিয়ে করেছে তবে নিশ্চিত তুলকালাম বাঁধিয়ে ছাড়বে। আমিও এটা নিয়ে টেনশনে আছি। ফাবিহা চোখ ছোট ছোট করে মিরাতের দিকে তাকিয়ে বলল, আগামীকাল ভাই কেন পার্টি দিচ্ছে? সেখানে তো জেনি আপুর পরিবার সহ ভাইয়ের ফ্রেন্ড সার্কেল থাকবে। এই তোমরা কি বিয়ের রিসেপশন করছো? সত্যি বলবে? মিরাত থতমত খেয়ে উত্তর দিল, আগামীকাল আমাদের বিয়ের কথা সকলকে জানাবেন উনি। ফাবিহা মাথায় হাত দিয়ে মৃদু চিৎকার দিয়ে বলে উঠল, এটা তুমি কি বলছো? এবার ভাই শেষ। বাবা নিশ্চিত তাকে বাড়ি থেকে বের করে দেবে। তখন কি হবে? মিরাত অসহায় মুখ করে বসে আছে। মনে মনে বলল, এর থেকেও আমি বড় ভয়ে আছি ফাবিহা। তোমার ভাইয়ের আজকের আচরণে আমি শঙ্কিত। আজকে উনাকে উদ্ভ্রান্তের মতো করতে দেখেছি। মানুষটাকে আজ বড্ড অচেনা মনে হয়েছে। ভাবতেই আরো বেশি অবাক হচ্ছি উনি আমার প্রতি এতটা সিরিয়াস। তুমি নাকি আজ শপিং মলে একজনকে বেধড়ক মারধর করেছ। তৌহিদ সাহেব অফিস থেকে একটু আগে বাড়িতে ফিরেছেন, আর বাড়ির ভেতরে প্রবেশ করতেই সুরমা বেগমের মুখে শুনলেন শপিং মলের কাহিনী। তিনি দ্রুত ফ্রেশ হয়ে এসে সরাসরি ছেলের রুমের দিকে রওনা হলেন, কৌতূহল নিয়ে পুরো কাহিনী শুনতে। ডিভানে বসে তিনি আহিয়াদের দিকে তাকালেন। আহিয়াদ বিছানায় হেলান দিয়ে বসে ল্যাপটপের স্ক্রিনে মনোযোগী। তৌহিদ সাহেবের উপস্থিতি জানার পরও সে কোনো প্রত্যুত্তর করল না। পিতা সন্তানের মধ্যে যে এক অভ্যস্ত যোগাযোগের সূক্ষ্ম তন্তু আছে তা আজ কিছুটা ছিন্নবিচ্ছিন্ন মনে হলো। তৌহিদ সাহেবের মনে হলো আহিয়াদ তার কথা শোনার জন্য প্রস্তুত নয়। আহিয়াদ ল্যাপটপের পর্দায় দৃষ্টি ফেলে নির্লিপ্ততা ভঙ্গিতে উত্তর দেয়, শুধু মারিনি, হসপিটালে অ্যাডমিটও করিয়েছি। তৌহিদ সাহেব গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, হঠাৎ পাবলিক প্লেসে এমন উগ্র আচরণ করার কারণ কি? ঠান্ডা মাথায় তো ঝামেলা মেটানো যেত। পরিস্থিতি ওই বাস্টার্ডটা উত্তপ্ত করেছে। ওর ডিসগাস্টিং কথায় মেজাজ গরম হয়ে গিয়েছিল। রাগ কন্ট্রোল না করতে পেরে পিটিয়েছি। আরও পেটাতে চেয়েছিলাম কিন্তু কারো কন্দনরত কাতর কণ্ঠস্বর আমাকে উক্ত কাজটি অসম্পূর্ণ করতে দেয়নি। তৌহিদ সাহেবের মনোভাবের মধ্যে উকি দিচ্ছে অস্থিরতা। ছেলের আচরণ তাকে স্তম্ভিত করে দিল। সরু চোখে ছেলেকে অবলোকন করে তিনি অনুভব করলেন আজকের বিশৃঙ্খল আচরণ, পাগলাটে আবেগ, এগুলো কি মনোজগতের অশান্তির লক্ষণ? তৌহিদ সাহেবের ভেতর থেকে উদ্বেগের স্রোত বয়ে গেল। পাবলিক প্লেসে এমন দ্বন্দ্ব করার কারণ কি? তৌহিদ সাহেব উদ্বিগ্ন হয়ে বললেন, ছেলেটাকে কেন মেরেছ? মিরাতকে টিচ করেছে। তৌহিদ সাহেব মৌন রইলেন কিছুক্ষণ। তারপর বলেন, পুলিশে দিতে পারতে। আহিয়াদ জ্বলন্ত চোখে বাবার দিকে তাকায়। ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে উঠে, ওই ব্লাডি বিচ মিরাতের হাত ধরেছে। সেই দৃশ্য দেখার পর আমি কিভাবে চুপচাপ থাকতে পারি? তখন ইচ্ছে করছিল ওই ইফতিকে জ্যান্ত মাটিতে পুঁতে দিতে। তৌহিদ সাহেব ছেলের এহেন আচরণে অবাক হয়ে গেলেন। বললেন,
এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি এবং আমার মাথা দুটোই ঠিক আছে। তুমি ভাবতে পারছো ছেলেটা মারা গেলে কি হবে? হসপিটালে কল দিয়েছিলাম, ছেলেটার অবস্থা খারাপ, আইসিইউতে ভর্তি আছে। তুমি কি আমায় পুলিশের ভয় দেখাচ্ছ? আমি ওই পুলিশকে ভয় পাই না। আর তুমি ব্লাডি বিচটার কথা ভাবছো। আমি ওই ছেলের কথা ভাবছি না, তোমার কথা ভাবছি। তোমার মা তোমাকে নিয়ে ভীষণ চিন্তা করছে। তোমাকে কখনো এতটা হাইপার হতে দেখেনি। আজ তোমার আচরণে সে ভীষণ উদ্বিগ্ন। আহিয়াদ চুপচাপ শুনল শুধু, কোনো প্রত্যুত্তর করল না। তৌহিদ সাহেব ছেলের এমন নির্লিপ্ততায় হতাশার শ্বাস টানলেন। বুঝলেন ছেলেকে বুঝিয়ে কোনো লাভ হবে না। আহিয়াদ নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের কোম্পানিতে জব করেন মিস্টার ইশরাক হোসেন। তারই কুলাঙ্গার ছেলে ইফতি হোসেন। ইফতি ইশরাকের ছেলে? তৌহিদ সাহেব আশ্চর্যিত হয়ে বললেন। আহিয়াদ বাঁকা হেসে বলে উঠল, আরেকটা পরিচয় ও আছে। ইফতি একটা ক্যারেক্টারলেস জানুর। মুখের ভাষা ঠিক করো। তোমার এমন উগ্র আচরণে আমি হতবাক হয়ে যাচ্ছি। এবার বলো ইফতির কি করবে? একজন মেয়েকে চিট করা, সেই মেয়েকে সুইসাইড করতে বাধ্য করা, পাবলিক প্লেসে হ্যারাস করা, এসব চার্জ লাগিয়ে কেস করব। ফেক চার্জ লাগাবে? আহিয়াদের চল শক্ত হয়ে উঠল। বলল, ফেক নয়, রিয়েল। তৌহিদ সাহেব চমকিত কণ্ঠে বলে উঠলেন, হোয়াট? আহিয়াদ নড়েচড়ে বসে ল্যাপটপটা বিছানার ওপর অবহেলিত দ্রব্যের ন্যায় রাখে। তীক্ষ্ণতা বজায় রেখে বলে, ইফতি মিরাতকে আগে থেকে চিনত। ওদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। ইফতি বিয়ের দিন এসে মিরাতকে বলে সে অন্য কাউকে ভালোবাসে, তাই বিয়ে করতে পারবে না। আরও কিছু জঘন্য কথা বলে। মেয়েটা এসব সহ্য না করতে পেরে সুইসাইড করতে চায়। অতঃপর ভাগ্যের জোরে বেঁচে যায়। তৌহিদ সাহেব কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলেন। আহিয়াদের চোখের দিকে তাকালেন। তিনি এক ধরনের অবিশ্বাস্য চাহনি অনুভব করলেন। তার মনে ঘুরপাক খাচ্ছিল অসংখ্য প্রশ্ন। আহিয়াদ যা করেছে তা অবিশ্বাস্য, কিন্তু তার অন্তর্নিহিত অনুভূতিগুলো বুঝতে গিয়ে তৌহিদ সাহেব নতুন দ্বন্দ্বে পড়লেন। মনে হলো আহিয়াদ হয়তো মিরাতকে নিয়ে অনেক বেশি সতর্ক। এদিকে তার মন বলছে ছেলে সঠিক কাজ করেছে ইফতিকে শিক্ষা দিয়ে। কিন্তু কেন মিরাতকে নিয়ে এত সজাগ? হঠাৎ করে কি ছেলে মিরাতকে পছন্দ করতে শুরু করেছে? তৌহিদ সাহেবের মনে অদ্ভুত আশঙ্কা জন্ম নিল এটা ভাবতেই। রাতের দ্বিতীয় প্রহর। সময় কষ্টের পায়ের চিহ্ন রেখে ধীরে ধীরে এগোচ্ছে। রাতের উষ্ণতা আজ অতিরিক্ত রূপ নিয়েছে। বাতাসে ভ্যাপসা গরমের উপস্থিতি শহরবাসীর স্বস্তিকে ম্লান করে দিচ্ছে। অন্ধকারের মাঝে রাস্তাগুলো অচেনা ও নিস্তব্ধ, কারণ আজ হঠাৎ করে পুরো এলাকায় লোডশেডিংয়ের দাপট। বিদ্যুতের অভাবে চারপাশের স্থবিরতা অস্বস্তিকর নীরবতা সৃষ্টি করেছে। কেন লোডশেডিং হলো এ নিয়ে কোনো নিশ্চিত তথ্য নেই। আলোহীন রাতের এ অন্ধকারে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া সম্ভব নয়। আইপিএসও কাজ করছে না, হয়তো যান্ত্রিক কোনো বিপর্যয় কিংবা সামান্য গাফিলতি। সকলে উদ্বিগ্ন, মুখে অস্থিরতা। রাতের পরিবেশ বিদ্যুতে ভিন্ন অনুভূতি নিয়ে ভরে গেছে। চাঁদের আলো ম্লান, বিশ্রী ও অস্বস্তিকর মনে হচ্ছে। মিরাত ফাবিহার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, শান্ত দৃষ্টিতে অন্ধকারাচ্ছন্ন রাতে আলোহীন শহরটির দিকে তাকিয়ে। শহরটা আজ ভীষণ ভুতুড়ে মনে হচ্ছে, যেন পরিত্যক্ত ভূতের গাথা, যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে অজানা কাহিনী। কিন্তু মিরাতের মনে কোনো দোলাচল নেই। তার চঞ্চল চোখগুলো কিছু একটা পর্যবেক্ষণ করছে। এই রাতের অন্ধকারে কোনো বিশেষ রহস্য লুকিয়ে আছে। আজ মায়ের সাথে কথোপকথন হয়েছে। শুনেছে তার চাচা চাচি ঝগড়াঝাটি করছে। এটুকু শুনেই মিরাতের মনে বিরক্তির আভা ছড়িয়ে পড়ে। সে চুপচাপ মায়ের কথাগুলো শুনতে থাকে। আফিয়া এটাও বলে সুরমা বেগম 2 দিন আগে তার মায়ের সাথে কথা বলেছে। মিরাতের মধ্যে প্রশ্ন উকি দেয়, বিয়ে নিয়ে সুরমা বেগম কিছু জানালেন কিনা। যখন শুনল উত্তর ছিল না, তখন হাঁপ ছেড়ে বাঁচল। মিরাতের অন্তরে কিছুটা শান্তি এসেছে, তবে সেই শান্তির মধ্যে কোথাও এক শূন্যতা তাকে পোড়াচ্ছে। মায়ের সাথে কথা বলার পর আরিশা, দাদাজান, লিমা বেগমের সাথে কোথাও হয়েছে। রাতের উষ্ণ বাতাসে মিরাতের হৃদয়ে আচ্ছন্ন ভাবনা। শহরটি যতই ভুতুড়ে লাগুক, তার নিজের জীবনের রহস্যগুলোই যেন একটু বেশি ভয়াবহ। ফাবিহার আজকাল কিছু ভালো লাগছে না। পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা, টিউশনের সব মিলিয়ে একরকমের বিরক্তি ও হতাশা তাকে গ্রাস করেছে। যেন জীবনটি একটানা একঘেয়েমিতে পরিণত হয়েছে। আবার নতুন টেনশনও মাথায় জেঁকে ধরেছে। আগামীকাল কি হবে সে নিয়ে অশান্তি তার মনের গভীরে নানান প্রশ্ন উকি দিচ্ছে। কিছুক্ষণ আগে এসব ভাবতে ভাবতে তার মেজাজ বিগড়ে যায়।
হতাশার অদৃশ্য চাদরে মুড়ে গিয়ে সে অবশেষে কল করে আরিশাকে। ফোনের ওপার থেকে আরিশার পরিচিত কণ্ঠ শুনতেই ফাবিহা বেশ কয়েক কথায় ঝাঁপিয়ে পড়ল। তার ভাইয়ের বিয়ের খবর জানানো হয়নি কেন, সেই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল। আরিশা ধৈর্য ধরে তাকে শুনল আর একটু একটু করে বুঝিয়ে শান্ত করতে লাগল। কথা বলার প্রতিটি মুহূর্তে ফাবিহার উদ্বেগ কিছুটা কমে আসে, তবে তবুও তার মনে গুঞ্জন চলতে থাকে। ফাবিহা বিছানায় উপুর হয়ে শুয়ে ফোন টিপছে। সে ফোন টেপা বাদ দিয়ে উঠে বসল। বিছানা থেকে ঝটপট নেমে চঞ্চল পায়ে ব্যালকনিতে প্রবেশ করল। গলা খাকড়ি দিয়ে বলল, ভাবি কফি খাবে? মিরাত দৃষ্টি ফিরিয়ে অন্ধকারেই অনুমান করে ফাবিহার দিকে তাকায়। সে বলে, নিয়ে আসো, দুজন কফি খেতে খেতে আড্ডা দেওয়া যাবে। ওকে ভাবি। কথাটি বলেই ফাবিহা অন্ধকারেই দৌড়ে গেল কিচেনে। মিরাত হাসল। ফাবিহা মেয়েটা ভীষণ মিষ্টি ধাঁচের। এই তো একটু আগেও তার ওপর রেগেছিল, কিন্তু এখন নেই। আজ সকালেও মিরাত আপু বলছিল, অথচ এখন ভাবি বলা শুরু করে দিয়েছে। নতুন সম্বোধন মিরাতকে লজ্জায় ফেলে দিচ্ছে। সে নিজেকে অতি কষ্টে স্বাভাবিক রাখছে। মিরাত আবারও তাকায় অদূরে। কারো পায়ের শব্দ পেয়ে মিরাত ভাবে ফাবিহা এসেছে। তবে অপরিচিত সুগন্ধির গন্ধ তার নাকে প্রবেশ করল। তা পাত্তা না দিয়ে অদূরে বেবিশিকামো শহরের দালানগুলোর দিকে তাকিয়ে বলল, ননদিনী দেখছি খুব ফাস্ট। এত দ্রুত কফি বানিয়ে আনলে কিভাবে বলো তো? আমি তোমার ননদিনী নই। মিরাত গুরু গম্ভীর পুরুষালী কণ্ঠস্বরে ভরকে যায়। সে পিটপিট করে তাকায় পাশে। অন্ধকারে আবছা পুরুষালী অবয়ব দেখতে পায়। বিস্মিত কণ্ঠে বলল, আপনি এখানে কি করছেন? আহিয়াদ কাঠখোট্টা কণ্ঠে উত্তর দেয়, আমার বাড়ি যেখানে ইচ্ছে সেখানে যাব। মিরাত মুখ গোমরা করে বলে, তাও ঠিক। তুমি নিশ্চয় জানো আগামীকাল জেনি আসবে। হ্যাঁ জানি। ওর থেকে সাবধানে থাকবে। কেন? কারণ ও ভীষণ রাগী আর জেদি মেয়ে। সবকিছু ক্লিয়ার করার পর ও নিশ্চয়ই স্বাভাবিক থাকবে না। তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনার মতো রাগী নয় অন্তত, যে রেগেমেগে সবার সামনে মারবে আমায়। মিরাতের তোত্তারা কথায় আহিয়াদ বুকে হাত দিয়ে দাঁড়ায়। অতি স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, তুমি আমায় কথা শোনাচ্ছ? মিরাত মেকি হেসে বলে, অত সাহস আছে নাকি আমার যে আপনাকে কথা শোনাবো? আহিয়াদ অন্ধকারের আড়ালে মিরাতের দিকে মোহাবিষ্ট চোখে তাকিয়ে রইল। ওই মুহূর্তেই তার সমস্ত অনুভূতি বন্দী হয়ে গেল। মিরাত আহিয়াদের দৃষ্টি অনুভব করল, কিন্তু সে একবারও চোখ খোলাল না। দুজনের মাঝে পিনপিনে নীরবতা বিরাজ করছে, যা মুহূর্তকে স্থবির করে রেখেছে। বাতাসে এক অদৃশ্য তীব্রতা, শব্দহীনতায় ভরা সেই রাতের প্রেক্ষাপটে তাদের হৃদয়ের স্পন্দন অবশ্যম্ভাবীভাবে উচ্চারিত হচ্ছে। মিরাত ক্ষণকাল ভেঙে প্রশ্ন করে বসল, আপনি আগে থেকেই ইফতিকে চিনতেন তাই না? উক্ত কথায় আহিয়াদের ঘোর ভাঙে। দীর্ঘ শ্বাস টেনে উত্তর দিল, হুমুম, আগে থেকেই চিনতাম। দুজনের কথোপকথনের মাঝে হঠাৎ বিদ্যুৎ ফিরে এলো এবং চারপাশ মুহূর্তেই আলোয় আলোকিত হয়ে উঠল। অন্ধকারের গভীরতা সরে গেল, সমস্ত পরিবেশে নতুন প্রাণের সঞ্চার ঘটল। ব্যালকনিতে ড্রিম লাইটের হালকা আলোয় মিরাত সরাসরি তাকালো সামনে দাঁড়িয়ে থাকা মানবটির দিকে। আহিয়াদ তখনও তার দিকে তাকিয়ে আছে। আলোর ছোঁয়ায় মিরাতের মুখাবয়ব অনেকটা উজ্জ্বল হয়ে উঠেছে। তোমরা দুজন ব্যালকনিতে কি করছো এত রাতে? সুরমা বেগমের গমগমে আওয়াজ শুনে দুজনেই রুমের ভেতর দৃষ্টি ফেলল। সামনেই রণমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছেন সুরমা বেগম। অগ্নিদৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে মিরাত ভয়ে একপাশ ফেসে দাঁড়ালো। অপরাধীর মতো মুখ নিচু করে মেঝের দিকে দৃষ্টিপাত করল। সে মনে করল, এই মুহূর্তে চোখে চোখ পড়লে আগুনের শিখা তার আত্মাকে ছিন্নভিন্ন করে দেবে। অন্যদিকে আহিয়াদ অদ্ভুত নির্বিকারতায় আচ্ছন্ন হয়ে রইল। সে মায়ের সামনে প্রতিক্রিয়াহীন। তার চেহারায় কোনো উদ্বেগ বা বিচলনের চিহ্ন নেই। এর মাঝেই ফাবিহা কফির ট্রে হাতে রুমে প্রবেশ করেছে। সামনে সুরমা বেগমকে দেখে কপাল কুঁচকে গেল। সে এগিয়ে এসে মায়ের চাহনি অনুসরণ করে সামনে তাকালো। আহিয়াদ আর মিরাতকে একসাথে দেখে চমকে গেল। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এখন নিশ্চয়ই বাড়িতে এসব নিয়ে তাণ্ডব চলবে। সে ভীত চোখে মায়ের দিকে তাকালো। পরিবেশে নিস্তব্ধতা বিরাজ করছে। মনে হচ্ছে এখনই ঝড় উঠবে। ঘরজুড়ে নিঃশব্দতার আবহ বিরাজ করছে। সময়ের সাথে থমকে গেছে এই ছোট্ট কক্ষের চার দেয়ালের মধ্যে। ফাবিহার রুম এখন নিস্তব্ধতার আশ্রয়স্থল সকলের কাছে। কারো মুখে কোনো শব্দ নেই। ফাবিহা এক কোণে ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে, তার সারা শরীর জুড়ে ভয় স্পষ্ট। হাত দুটো বুকে আঁকড়ে ধরে নিজেকে আরো অশান্ত করে তুলেছে। মিরাত বিছানার কিনারে বসে আছে। তার দৃষ্টি মেঝের দিকে নিবন্ধ,
কিন্তু অসুষিক্ত নয়নের কারণে সে কিছুই দেখতে পাচ্ছে না। সব ঘোলাটে। তার চোখে মুখে ফুটে উঠেছে গভীর আতঙ্ক। অদৃশ্য ভয়ে তার কণ্ঠ শুকিয়ে এসেছে। মাথা তুলে তাকানোর সাহসও যেন হারিয়ে ফেলেছে সে। চারপাশের নীরবতা তার মনের শূন্যতাকে আরো গভীর করে তুলছে। আহিয়াদ সুরমা বেগমের সামনে দৃঢ় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার চোখে আত্মবিশ্বাস আর মুখে একরকম নির্লিপ্ততার ছাপ। মাছেলের দৃষ্টি কিছু মুহূর্তের জন্য মিলিত হয়। দুজনের মধ্যে কোথাও নীরব মনমালিন্য চলছে। সুরমা বেগমের দৃষ্টি কঠোর, তবে তাতে মায়াও লুকিয়ে আছে। তিনি নীরব ভঙ্গিতে ছেলের দিকে তাকিয়ে আছেন। আজকাল তোমায় বড্ড বেশি অচেনা লাগছে আহিয়াদ। কখনো তো তুমি এমন অদ্ভুত আচরণ করনি, তবে এখন কেন করছো? সুরমা বেগমের সরাসরি প্রশ্নে হেলদোল দেখা দিল না আহিয়াদের মাঝে। সে নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ফাবিহা কিছুটা আমতা আমতা করে বলে উঠল, আসলে মা, তুমি যেমন ভাবছো তেমন কিছু নয় আসলে ভাই। একদম চুপ। তোমায় আমাদের মাঝে কথা বলার অনুমতি দেইনি আমি। সুরমা বেগমের ধমকে ফাবিহা মাথা নিচু করে চুপ করে রইল। আহিয়াদ শান্ত কণ্ঠে বলে উঠল, মা, আমি তোমায় এক্সপ্লেইন করছি বিষয়টা। সুরমা বেগম ছেলের দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, এক্সপ্লেইন করো মাইসান। এতক্ষণ তো তোমার কথা শোনার জন্য অপেক্ষা করছি। মিরাতের ভেজা চোখ ধীরে ধীরে উঠল আহিয়াদের দিকে। তার দৃষ্টিতে জমে থাকা ভয় আর অসহায়তার আভা ঘরের নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলল। সেই চোখের গভীরে ছিল অস্ফুট আরতি, একান্ত নির্ভরতার আকুতি। আহিয়াদও ঠিক সেই মুহূর্তে মিরাতের দিকে তাকালো। তাদের দৃষ্টির সংযোগে কিছু একটা নীরব ভাষায় ছড়িয়ে পড়ল অসমাপ্ত কথোপকথনের প্রতিধ্বনি। মিরাতের চোখে ফুটে ওঠা আতঙ্কের ছবি আহিয়াদকে স্পষ্ট করে বুঝিয়ে দিল মেয়েটির মনের অবস্থা। কিন্তু আহিয়াদের মুখে কোনো ভ্রুক্ষেপ নেই। তার দৃষ্টিতে ছিল দৃঢ়তার অদ্ভেদ প্রাচীর। চোখ ফিরিয়ে সে সোজা তাকালো মায়ের দিকে। গভীর শ্বাস টেনে নিজের ভিতর জমে থাকা অস্থিরতা আর উদ্বেগকে দমিয়ে রাখল নিজের মাঝে। ঘরের নিস্তব্ধতায় আহিয়াদের নির্ভীকতা ঝড়ের মাঝে অনড় বৃক্ষ। আহিয়াদ তার চাহনি দিয়ে মিরাতকে বলতে চেয়েছে, তোমার এই ভয়, এই শঙ্কা, সবকিছু সামলানোর দায়িত্ব আমার। আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো। এটাও জানি তুমি ছেলে হিসেবে আমায় অনেক ভালোভাবে বড় করেছ মা। আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত তেমন কোনো কিছু গোপন করিনি। কিন্তু এই প্রথম একটা কথা গোপন করেছি। কথাটা গোপন করার অনেক রিজন ছিল। তবে এই গোপনীয়তা দীর্ঘ হতো না। আগামীকাল সবাইকে জানিয়ে দিতাম। কিন্তু সুরমা বেগম আতঙ্কিত হয়ে বলে উঠলেন, এসবের মাঝে এই কথা কেন বলছো? তুমি কোনো ক্রাইম করনি তো? আহিয়াদ গম্ভীর কণ্ঠে বলল, তেমন কিছু নয়। তবে আমি মিরাতকে বিয়ে করেছি। তুমি আমার সাথে ফান করছো আহিয়াদ। সুরমা বেগম নিজেকে স্বাভাবিক রেখেই বলল, চোখে মুখে অবিশ্বাসের ভাব। মনে হচ্ছে কথাটা বিশ্বাস করেনি। আহিয়াদ সিরিয়াস ভাব নিয়ে উত্তর দিল, ফান নয়, সত্যি বলছি। নানাজানের বাড়িতে আমার আর মিরাতের আকদ হয়েছে। আমরা এখন লিগ্যালি ম্যারেড কাপল। তুমি এটা করতে পারো না আহিয়াদ। তুমি কি ভুলে গেছো জেনি তোমার বাগদত্তা? এটা তুমি কি করলে? সুরমা বেগম অবিশ্বাসে চোখ বড় করে ছেলের দিকে তাকিয়ে আছেন। তার মুখে হতবাক হওয়ার ছাপ স্পষ্ট। নিজের কানে শোনা কথাটাও বিশ্বাস করতে পারছেন না। আহিয়াদ বিয়ে করেছে, এই সত্যটা তার মস্তিষ্কে বজ্রাঘাতের মতো আঘাত হানল। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে তার মনে। কিভাবে তিনি এখন জেনির পরিবারকে মুখ দেখাবেন? এতদিনের সম্পর্ক, এত পরিকল্পনা, সবকিছু মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। তার মাথার ভেতর জটিল চিন্তাগুলো এমনভাবে ঘূর্ণি তুলছে যে তিনি নিজের ভারসাম্যই হারিয়ে ফেললেন। দেহটা ঝুঁকে আসতে লাগলো। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়বেন। এই দৃশ্য দেখে ফাবিহা দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। আহিয়াদও এক পা এগিয়ে ধরতে গেল, কিন্তু সুরমা বেগম কঠিন ভঙ্গিতে হাত উঠিয়ে তাকে থামিয়ে দিলেন। তার ঠোঁট কাঁপছে। গলা থেকে বেরিয়ে এল আক্ষেপে ভরা কণ্ঠস্বর, তুমি এটা ঠিক করনি আহিয়াদ। তুমি আমাদের এভাবে ঠকালে, জেনিকে ঠকালে। যদি জেনিকে এতটাই অপছন্দ ছিল, তাহলে এতদিন চুপ ছিলে কেন? কেন এখন হঠাৎ গোপনে বিয়ে করে এনেছ? আর কি কি লুকিয়ে রেখেছ আমাদের থেকে? বলো তো আহিয়াদ, আর কি লুকিয়েছ? সুরমা বেগমের গলায় অভিমান আর ক্ষোভ মিশে আছে। চোখের পানি আর ভেজা কণ্ঠ তার কথাগুলোর ভারী ভাব আরো বাড়িয়ে তুলছে। ঘরের বাতাস হঠাৎ আরো ভারী হয়ে উঠল। আহিয়াদ তার মায়ের দিকে তাকিয়ে রইল, চোখে দৃঢ়তা, কিন্তু মনের এক কোণে অপরাধবোধ লুকিয়ে আছে। সুরমা বেগমের কথায় আহিয়াদ থমকে যায়। সে দুহাত নামিয়ে নেয়। উদ্গ্রীব হয়ে বলে উঠল, তুমি আমায় ভুল বুঝছো মা।
একবার পুরো ঘটনা শোনো, তারপর যা ইচ্ছা তাই বলো। তোমার একটা কোথাও শুনতে চাই না আমি। এখনই তোমার বাবাকে বলছি। এত উত্তেজিত হলে শরীর খারাপ করবে। একটু শান্ত হও। এত আমায় নিয়ে চিন্তা। তাহলে বিয়ের আগে আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করনি? আহিয়াদের কথা বন্ধ হয়ে গেল। আসলেই তো সে কাউকে কিছু বলেনি। ভুল তো তার হয়েছে। বিয়ের বিষয়টা আগেই জানানো উচিত ছিল বলে তার মনে হচ্ছে। মিরাত বিছানা থেকে উঠে দাঁড়ায়। নিভে যাওয়া কণ্ঠে অনুতাপ নিয়ে বলে উঠে, আন্টি আসলে উনার কোনো দোষ নেই। সবকিছু আমার কারণে হয়েছে। আমি আর আমার ছেলে কথা বলছি। আমাদের মাঝে বাহিরের কাউকে কথা বলার রাইট আমি কাউকে দেইনি। মিরাত সুরমা বেগমের কথাগুলো শুনে থমকে গেছে। তার হৃদয়ের ভেতর অদৃশ্য শুল বিঁধে গেল, যা কাঁপিয়ে দিয়েছে তার পুরো অস্তিত্বকে। চোখের কোণে জমে থাকা অশ্রু চুপচাপ গড়িয়ে পড়ল গাল বেয়ে কোনো শব্দ ছাড়াই। তার মনের গহীনে ঘুরপাক খেতে লাগলো একটি প্রশ্ন, সে কি সত্যিই বাহিরের মেয়ে? তার মাথার ভেতর ঘুরতে লাগলো, হ্যাঁ, আমি তো বাহিরের মেয়ে। এই বাড়িতে আমি অতিথি মাত্র। তার শূন্য চোখে এক মুহূর্তের জন্য ভেসে উঠল নিজের অবস্থান। বড়লোক বাড়ির ছেলের জীবনে সে কি আসলেই জোরপূর্বক ঢুকে পড়েছে? ফাবিহার হাতে ভর করে দাঁড়িয়ে থাকা সুরমা বেগম হঠাৎই নিজেকে ছুটিয়ে নিলেন। ফাবিহার হাত থেকে নিজেকে মুক্ত করে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন। মিরাতের দিকে একবারও না তাকে কঠিন অনমনীয় ভঙ্গিতে দরজা পর্যন্ত পৌঁছালেন। কিন্তু বাইরে যাওয়ার ঠিক আগে হালকা পেছনে ফিরে ঘরের ভেতর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। অভিমানের চাপা স্বর নিয়ে বললেন, ফাবিহা, তোমার ভাই আর ওই মেয়েকে বলো আমার সামনে যেন না আসে। কথার সমাপ্তি ঘটিয়ে গটকটিয়ে রুমের বাহিরে চলে গেলেন সুরমা বেগম। তার পিছু পিছু ফাবিহাও ছুটল। মিরাত ধপ করে মেঝেতে বসে পড়ল। তার শরীর আর মনের ভার সহ্য করার শক্তি হারিয়ে ফেলেছে। দুহাতে চুল খামচে ধরে হঠাৎই তার ভেতরের সব বাঁধ ভেঙে গেল। হু হু করে কেঁদে উঠল এক বুক বিষণ্ণতা আর ব্যথা উগরে দিয়ে। তার শ্বাস ভারী হয়ে আসছে। নিজের কান্নার মধ্যে সে বারবার ভাবতে লাগলো, সবসময় এমনটা কেন হয় তার সাথে? কেন ভাগ্য তাকে এইভাবে পরীক্ষা নেয়? আহিয়াদ এক মুহূর্তের জন্য নির্বাক দাঁড়িয়েছিল। কিন্তু মিরাতের এই ভেঙে পড়া চেহারা তার সহ্য হলো না। নিজের অস্থিরতা সামলে ধীরে ধীরে মিরাতের পাশে বসে পড়ল। হাত বাড়িয়ে মিরাতের কাঁধে আলতোভাবে রাখল। আহিয়াদের গলার গভীর থেকে উঠে এলো শান্ত স্বরে বলা কথা, প্লিজ মিরাত, কান্না করো না। আমি জানি এটা খুব কঠিন সময় তোমার আর আমার জন্য। কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। শুধু একটু সময়ের প্রয়োজন। কিছু ঠিক হবে না। সবকিছু আবারও এলোমেলো হয়ে যাবে। আহিয়াদ মিরাতের কন্দনরত কাতর কণ্ঠ শুনে অতি শান্ত কণ্ঠে প্রত্যুত্তর করল, তুমি আমার ওপর ভরসা রাখো। আই প্রমিস সব কিছু ঠিক করে দিব। মিরাত অশ্রুসিক্ত নয়নে তাকালো আহিয়াদের দিকে। মনের মাঝে আকুলতা নিয়ে ভেজা কণ্ঠে বলল, আন্টি যদি আমায় না মেনে নেয় তাহলে আমি কি করব আহিয়াদ? আমার তো এখন আপনিই ভরসা। যদি আন্টি আপনায় বলে আমায় ডিভোর্স দিতে তখন আমার কি হবে? আমি কোথায় যাব? দয়া করে আমায় ডিভোর্স দিবেন না। এটা আমার অনুরোধ। আমি আপনার কাছে একটু থাকার ঠাঁই চাই। এর থেকে বেশি কিছু চাই না। জানেন আমাদের গ্রামের মেয়ে মানুষ বলে বিয়ের পর নাকি মেয়েদের নিজের বাড়ি তার শ্বশুর বাড়ি। মায়ের বাড়ি মেয়েরা আত্মীয়ের ন্যায় হয়ে যায়। আপনি আমায় ছেড়ে দিলে আমার নিজ বলতে কিছুই থাকবে না। আর শুনুন, আমি আপনাকে হারাতে চাই না। বেশি কিছু চাইব না, শুধু এইটুকু চাইব আপনি আমায় কখনো ছেড়ে যাবেন না। আহিয়াদ মিরাতের অশ্রুসিক্ত লোচনে তাকায়। অদ্ভুত দহনে পুড়ছে তার হৃদয়। মিরাতের কান্না সহ্য হচ্ছে না তার। এই অদেখা অনুভূতি জন্মেছে বক্ষে। সে মিরাতের দুহাত নিজ হাতের মুঠোবন্দি করে নিয়ে বলল, মনে রেখো মিরাতুল, আচ্ছা তুমি এখন থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমারই রইবে। তোমায় আজন্মকাল আমারই থাকতে হবে। চলবে?